আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ। তো আহ, আমরা তো মেডিকেল ইমেজ অ্যানালাইসিস নিয়ে ওয়েবিনারটা শুরু করে দিব ইনশাল্লাহ শীঘ্রই। আই মিন আমরা প্রেজেন্টেশনটা শুরু করে দিব। আচ্ছা, এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকেই জয়েন করেছেন। আচ্ছা, আমরা কি একটু করে অপেক্ষা করবো আর আর কয়েকজন জয়েন হওয়ার জন্য, নাকি শুরু করে দিব? জাওয়াদ ভাই আছেন? পরে যাই হোক, ওরা দিবেই না 500 টাকার করে, তো পরে আমি জাওয়াদ ভাই? তানভীর ভাই কি আছেন? হুম। আচ্ছা, মেহেদি ভাই, আমরা কি শুরু করে দিব? হ্যালো। হ্যাঁ, শুরু। আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে শুরু করে দিই। আমরা সবার সাথে পরিচিত হবো ইনশাল্লাহ একটু পরেই। আহ, এটা আমাদের শুরু করে দেন প্রেজেন্টেশনের ভাই, হচ্ছে। শুরু করে দেন। আচ্ছা, ঠিক আছে, আমি শুরু করে দিচ্ছি মেহেদি ভাই। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আমার স্ক্রিন কি ভিজিবল? হ্যাঁ, একটু জানাবেন কষ্ট করে। জি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে আমাদের মূল টপিকসটা হলো মেডিকেল ইমেজ অ্যানালাইসিস, এআই পাওয়ার্ড মেডিকেল ইমেজ অ্যানালাইসিস এন্ড প্রেডিকশন, যাই বলি না কেন। সো প্রথমে আমি আমার ট্রেনিং আছে। পরিচয়টা একটু দিই। জি, আর কিছু কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, এটা তো নয়েস। ওকে ওকে ওকে। কাইন্ডলি আমরা সবাই মাইকটা একটু মিউট করি, আমি যেহেতু কথা বলতেছি। ওকে, আমরা তাহলে ইয়াটা স্টার্ট করি, আমাদের প্রেজেন্টেশনটা স্টার্ট করি। প্রথমে কথাবার্তা বলি মেডিকেল ইমেজের স্ট্রাকচার ওভারঅল সবকিছু নিয়ে। সো প্রথমে আমি আমার পরিচয়টা দিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ তানভীর। আমি এজ এন এআই ইঞ্জিনিয়ার হিসেবে আছি ইনোভেটিভ স্কিলস লিমিটেড। পাশাপাশি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি প্রিন্সেস নোরা বিনতে আব্দুল রহমান ইউনিভার্সিটিতে। এই আর কি আমার পরিচয়। আচ্ছা, তাইলে আমরা যেহেতু মেডিকেল ইমেজ নিয়ে কথা বলবো, মেডিকেল ইমেজ ইমেজ কথা তো একটাই। হ্যাঁ, মেডিকেল ইমেজে কিছু স্ট্রাকচারগত ভিন্নতা অবশ্যই আছে। তো প্রথমে আমরা ইমেজ নিয়ে একটু কথা বলবো, তারপর গিয়ে আমরা মেডিকেল ইমেজিং নিয়ে হালকা পাতলা কথা বলবো, তারপর গিয়ে আমরা মডেলিং এ কোডিং এ কিছু বিষয় দেখবো। আমরা থিওরিও দেখবো হালকা পাতলার, তার পাশাপাশি আমরা কোডিংও দেখবো, যে আসলে কিভাবে কাজটা করে আর কি ওভারঅল। সো প্রথমে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে ইমেজটা কি। ইমেজ হইলো একটা ইমেজ জিনিসটা কি, মানে আমরা তো হিউম্যান ভিশন, আমরা তো চোখে দেখি, আমরা যাকেই দেখি এটা তো ইমেজই। সোজা কথা, এটা একটা ইমেজ। হ্যাঁ, এটা 2D হইতে পারে, 3D হইতে পারে। তো বেসিক্যালি ইমেজ হইলো একটা 2D রিপ্রেজেন্টেশন, আই মিন 2 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন। এখানে আমি যে বিভিন্ন ইমেজ গুলা যে দেখাইলাম, এই যে আমাদের অ্যালজাইমার্স এর ইমেজ, ব্লাড সেলের ইমেজ, হ্যাঁ, আমাদের কিডনির যে ইমেজটা, হ্যাঁ, তারপর রেটিনাল যে ইমেজটা, এগুলো সবগুলো ইমেজ। এগুলো আমরা কি বলতে পারি, একটা
টু ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন বলতে পারি। সো ইমেজ যে শুধুমাত্র আসলে টু ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন হয় বিষয়টা এমন না, এটা থ্রি ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশনও হইতে পারে। কিন্তু বেসিক যদি আমরা দেখি, বেসিক স্ট্রাকচার যদি আমরা ফলো করি, সেটা হচ্ছে একটা টু ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন। একটা ইমেজে কি থাকে, একটা ইমেজে মাল্টিপল জিনিসপত্র থাকে। আই মিন অবজেক্ট থাকতে পারে, সিন থাকতে পারে, সিন অবজেক্ট। যেমন এটা একটা অবজেক্ট, এই যে অ্যালজাইমার ডিজিজে অ্যালজাইমার্স যে ইমেজটা আমরা দেখতেছি, একটা ব্রেইনের ইমেজ, এই যে আমাদের যে কোনো অবজেক্ট, এই অবজেক্টের ডিফারেন্ট টাইপস অফ কার্ভস, ডিফারেন্ট টাইপস অফ টেক্সচার্স, হ্যাঁ, বিভিন্ন রকম অনেক কিছুই আসলে আছে। তো আমরা ইমেজকে একটা বলতে পারি, বেসিক্যালি বলতে পারি সেটা হচ্ছে একটা টু ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন। তো একটা ইমেজকে রিপ্রেজেন্ট কি দিয়ে করা হয়? একটা ইমেজকে রিপ্রেজেন্ট করা হয় তার পিক্সেল ভ্যালু গুলো দিয়ে। মানে আমরা যতই আসলে ইমেজের এত রং বেরঙের কিছু দেখি না কেন, তার বিহাইন্ড দ্য সিন কি থাকে? বিহাইন্ড দ্য সিন থাকে তার পিক্সেল ভ্যালু, যেটাকে বেসিক্যালি আমরা 0 থেকে 255 এর মধ্যে কি করি, কাউন্ট করি। মানে একটা ইমেজ, এই যে আমরা একটা ইমেজ দেখতেছি, এটা সামনে দেখবো, একটা ইমেজ দেখতেছি, ইমেজের মধ্যে একটা, এই যে ইমেজের বিভিন্ন স্ট্রাকচার দেখতেছি, এখানে কালো, এখানে সাদা, এখানে বিভিন্ন রকম কার্ভ আছে, টেক্সচার আছে। সেম গোস টু এটার ক্ষেত্রে, সেম গোস টু এই যে এটার ক্ষেত্রে বিভিন্ন রকম কার্ভ, টেক্সচার, লুপ, অনেক কিছুই আছে, হ্যাঁ, বিভিন্ন রকম অবজেক্ট আছে। সবগুলোই আসলে কম্পিউটারে স্টোর হয়। মানে আমরা যে অ্যানালাইসিস করব, তো আমরা যে মেডিকেল ইমেজ অ্যানালাইসিসের যে বিষয়টা দেখতেছি, এটাতে এজ এন ইঞ্জিনিয়ারের পার্সপেক্টিভ থেকে দেখতেছি। আমরা তো এজ এ মেডিকেল অ্যানালাইসিস, আমরা মেডিকেল ইমেজটা তো ইয়ার পার্সপেক্টিভ থেকে দেখতেছি না, আমাদের মেডিকেল ডোমেনের পার্সপেক্টিভ থেকে দেখতেছি না। এজ এন ইঞ্জিনিয়ার এটাকে আমি কিভাবে আসলে হ্যান্ডেল করব, এটা কিভাবে আমি অ্যানালাইসিস করব, আমার ডাটা ড্রিভেন ডিসিশন মেকিং কেমনে করতে পারি, এই জিনিসটা দেখতেছি। সো এই ইমেজটা যখন আমাদের কি হয়, মানে অ্যানালাইসিস করতে যাই, তখন আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হয়, সেটা আমরা আসলে পিক্সেল ভ্যালুকে অ্যানালাইসিস করতেছি। তো পিক্সেল ভ্যালু কি? পিক্সেল ভ্যালু হচ্ছে স্মলেস্ট ইউনিট, মানে আই মিন পিক্সেল ভ্যালু দিয়ে আমি এটাকে রিপ্রেজেন্ট করি। তো আমরা একটু সামনে যাই আর একটু ডিটেইলে দেখি বিষয়গুলা। তো আমরা যদি একটা ইমেজের পার্ট করতে যাই, বিভিন্ন রকম ইমেজ আছে, যেটা প্রথম পার্ট যে ইমেজ, সেটা হচ্ছে গ্রে স্কেল ইমেজ। গ্রে স্কেলের যে ইমেজ, এটা জাস্ট ব্ল্যাক এন্ড হোয়াইট, দ্যাটস ইট, আর কিছু না। আমরা 0 মিন্স ব্ল্যাক, আর 250, আমি বললাম না আমাদের ইমেজের রেঞ্জ এটা 0 থেকে 255 এর রেঞ্জ। তো 0 থেকে 255, তো গ্রে স্কেল ইমেজ জাস্ট একটা চ্যানেলই, মানে ব্ল্যাক এন্ড হোয়াইট। আমরা তো জানি 0 মিন্স ব্ল্যাক আর 255 মিন্স হোয়াইট, এটা সিঙ্গেল চ্যানেল একটা ইমেজ। এর বাইরে বাইনারি ইমেজ আছে, যেটাতে 0 and 1, দ্যাটস ইট। তো আরো ইমেজ আছে, যেমন আরজিবি ইমেজ, মানে একটি ইমেজের ডেপথ ওয়াইজ অ্যানালাইসিস করা যায়। যে আমরা যে একটি ইমেজে দেখি, এটাকে আমি একটু যদি বড় করি, এই যে আমাদের যে ইমেজটা আছে, এই ইমেজের মধ্যে এখানে মাল্টিপল কালার আছে। ইমেজটাকে যদি আমি রিপ্রেজেন্ট করে অ্যানালাইসিস করতে যাই, তাহলে কি হয়, এখানে বিভিন্ন রকম কালার আছে, হ্যাঁ, কার্ভ আছে, টেক্সচার আছে। এই যে আমাদের যে ইয়ার ইমেজটা, হ্যাঁ, এই যে আপেলের ইমেজটা, এই আপেলের ইমেজ দিয়ে আমরা অনেক কিছু বুঝি, এটা একটা সিন। এখানে বিভিন্ন রকম শিশির আছে, তারপরে যে পাতা আছে, পাশাপাশি এখানে ব্লার করার বিষয় আছে। মানে ওভারঅল ইমেজটাকে আমরা অ্যানালাইসিস করলে আমরা অনেক জিনিসপত্র আসলে দেখি আর কি। তো এই সিনটা অ্যানালাইসিস করলে আমরা অনেক জিনিসপত্র বুঝি, অনেক জিনিসপত্র দেখি। এই ইমেজটা আসলে একটা আরজিবি ইমেজ, মানে এটা ডেপথে, এই যে আমাদের যেখানে 4 দেখলাম, 7 দেখলাম, 3 দেখলাম, 5 দেখলাম, এটা তারা একটা পিক্সেল ভ্যালু। মানে আমরা যদি এই ইমেজটাকে যদি অ্যানালাইসিস করতে যাই, এই ইমেজটা এখানের প্রত্যেকটা পয়েন্টস এর রেসপেক্টে তার একটা পিক্সেল ভ্যালু আছে। আমরা যদি এজ এন ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ থেকে দেখি, প্রত্যেকটা পিক্সেল পয়েন্টের রেসপেক্টে, প্রত্যেকটা রিজিয়নের রেসপেক্টে তার একটা কি আছে, পিক্সেল ভ্যালু আছে। এটা আমরা জেনারেলি দেখি। সামনে আরেকটু দেখবো এই আর কি। আচ্ছা, এটা তো গেল জেনারেল কথা, মানে জেনারেল আরজিবি ইমেজ। পাশাপাশি ওয়েভলেন্থের উপর বেস করে আমরা তো, আমাদের ভিজিবল ওয়েভলেন্থ কত? ভিজিবল ওয়েভলেন্থ হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। মানে আমরা চোখের দেখা যেটা দেখি আর কি, আমাদের যে ওয়েভলেন্থ, ওই ওয়েভলেন্থের উপর বেস করে আসলে বিভিন্ন রকম চ্যানেল আছে। তো একটা ইমেজের ডেপথ অ্যানালাইসিস করতে গেলে আসলে তার চ্যানেলগুলোকে অ্যানালাইসিস করতে হয়। তো আমরা বেসড অন দা ওয়েভলেন্থ আমরা বিভিন্ন রকম চ্যানেল, জাস্ট লাইক অ্যাজ ইউভি, আল্ট্রাভায়োলেট, ভিজিবল, নিয়ার ইনফ্রারেড, হ্যাঁ, তারপর আসো আছে প্যাসিভ মাইক্রোওয়েভ, অনেক রকম চ্যানেল আছে। তো আমরা যদি ইমেজকে অ্যানালাইসিস করতে যাই, আমাদের ইমেজের টাইপ, ইমেজের স্ট্রাকচার, এগুলা নিয়ে কি থাকতে হবে, ধারণা থাকতে হবে। তো আমি যদি সো মেডিকেল ইমেজের স্ট্রাকচার, এতক্ষণ তো আমরা জেনারেল ইমেজের স্ট্রাকচার নিয়ে কথাবার্তা বলছি। জেনারেল ইমেজ কি হইতে পারে? গ্রে স্কেল হইতে পারে, বাইনারি হইতে পারে,
RGB চ্যানেলের হইতে পারে, ডিফারেন্ট টাইপস অফ হইতে পারে। তো মেডিকেল যে ইমেজটা আছে এটা তো জাস্ট নর্মাল পিকচার না, এখানে অ্যানাটমিক্যাল, হ্যাঁ, ফাংশনাল ইনফরমেশন থাকতে পারে অনেক রকম। হ্যাঁ, অন্যান্য ইমেজে অনেক রকম ইনফরমেশন থাকতে পারে। যেহেতু আমাদের যে ওয়েবিনার আজকের যে কথাবার্তা হবে এগুলো মেডিকেল ইমেজকে ঘিরেই সবকিছু কথাবার্তা হবে, তো আমাদের ফোকাসটা থাকে মেডিকেল ইমেজের উপরে। তো মেডিকেল ইমেজিং কি হয়, অ্যানাটমিক্যাল, ফাংশনাল বিভিন্ন রকম ইনফরমেশন থাকতে পারে। জাস্ট লাইক আমি যদি এই ইমেজটার যদি কথা বলি, জেনারেলি এটা একটা অ্যালজাইমার্স, আই মিন এটা একটা ব্রেনের ইমেজ। এই ব্রেনের ইমেজে দেখা যাচ্ছে কি এখানে বিভিন্ন রকম, আমি এখন মেডিকেল স্পেশালিস্ট না, আমি কোনো মেডিকেল স্পেশালিস্ট না, এজ এন ইঞ্জিনিয়ার, হ্যাঁ, এজ এন ইঞ্জিনিয়ার এটাকে দেখি। তো ইঞ্জিনিয়ার যদি এটাকে দেখতে যাই তাহলে আমার যে ইমেজটা আছে এই ইমেজটাকে আমি যখন অ্যানালাইসিস করতে যাচ্ছি, তো এখানে বিভিন্ন জায়গায় আমি এখানে দেখি সাদা রং, হ্যাঁ, বিভিন্ন রকম কালো রং, পাশাপাশি এখানে কার্ভ আছে, এগুলো রোটেশনাল বিভিন্ন রকম কার্ভ আছে, ফিচার আছে, বিভিন্ন টাইপের জিনিসপত্রগুলো দেখতেছি। এখানে এই ইমেজটাতে বিভিন্ন রকম ইনফরমেশন আছে, প্রত্যেকটা পয়েন্টস এক একটা ইনফরমেশন ক্যারি করে। এই যে এখানে যে হোল যেটা দেখতেছি, এখানে যে হোল গুলা দেখতেছি, এখানে যে হোল গুলা দেখতেছি, মানে এখানের একটা ইমেজের সিন বা অবজেক্ট প্রত্যেকটা পয়েন্টস কোনো না কোনো ইনফরমেশন ক্যারি করে। তো আমরা যখন অ্যাজ এন ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ থেকে এই বিষয়গুলো অ্যানালাইসিস করতে যাই, তাহলে আমাদের ইমেজের প্রত্যেকটা রিজিয়ন, প্রত্যেকটা পোরশনকে অ্যানালাইসিস করতে হবে। সো এখানে যদি আমি দেখি এই ইমেজটা একটা ব্লাড সেলের ইমেজ, এই ব্লাড সেলের ইমেজে এখানে আমি একটা ফোকাস করা যাচ্ছে এইটা, এই জিনিসটা। পাশাপাশি বাকিগুলো যেগুলো আছে এখানে ছোট ছোট যে টাইনি ফিচার্স আছে, টাইনি ফিচার্স গুলোকেও কিন্তু আমাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে। কারণ মেডিকেল ইমেজে অ্যানোমালি যে বিষয়গুলো আছে, যে আমাদের ব্রেন টিউমার হতে শুরু করে বিভিন্ন রকম অ্যানোমালি যেগুলো আছে, অ্যানোমালি গুলা আসলে খুবই টাইনি টাইনি ফিচার্স। তো আমাদের যে মেডিকেল ইমেজ এগুলো আসলে তো নর্মাল পিকচার না, এগুলো একটু অ্যাডভান্স মেথডে যাইতে হয়। কারণ নরমাল একটা সিন আন্ডারস্ট্যান্ডিং করতে গেলে বড় বড় অবজেক্ট থাকে, বড় বড় অবজেক্ট গুলাকে অ্যানালাইসিস করা ইজি তুলনামূলক ভাবে। কিন্তু একটা মেডিকেল ইমেজে অনেক টাইনি টাইনি ফিচার্স থাকে, অনেক বিভিন্ন রকম লুপ থাকে, তো এই লুপ গুলোকে অ্যানালাইসিস করা একটু টাফ। সো আমরা এই ইমেজ গুলো অ্যানালাইসিস করতে গেলে কি করি, কি কি অ্যাপ্লাই করি, কি কি যায়, এগুলো একটু যাই, মানে বেসিক যে বিষয়গুলা। তো কমনলি মেডিকেল ইমেজ মডালিটিস আমরা আসলে কি দেখি, আমরা এক্সরে দেখি, সিটি স্ক্যান দেখি, এমআরআই দেখি, আল্ট্রাসাউন্ড দেখি, প্যাড দেখি, মানে এক একটা, মানে এক্সরে বোনসে, লাংসে, ফ্র্যাকচার, বিভিন্ন রকম চেস্ট ডিজিজ, এগুলো তো আমরা এক্সরে দেখি আর কি। সিটি স্ক্যানও একটা দেখি, এমআরআই তো আমরা সফট টিস্যু, ব্রেন, স্পাইন, মাসলস, আল্ট্রাসাউন্ড, এটসেট্রা এটসেট্রা। মানে আমরা এগুলো হচ্ছে জেনারেল ইমেজ মডালিটিস, আমরা এরকম ইমেজ গুলা পাই আর কি, টেস্ট করলে আমরা এরকম ইমেজ গুলা পাই। সো যে বিষয়গুলো আমাদের প্রথমে ধারণা রাখতে হবে, মানে আমরা ইমেজ অ্যানালাইসিস করতে গেলে, স্পেসিফিক্যালি যখন আমরা মেডিকেল ইমেজ অ্যানালাইসিস করতে যাব, তখন আমাদের যে বিষয়ের প্রতি ধারণা রাখতে হয় সেটা হচ্ছে পিক্সেল, ভক্সেল। হ্যাঁ, সেটা হচ্ছে কি পিক্সেল জিনিসটা কি, পিক্সেল জিনিসটা হচ্ছে ওই যে একটু আগে বললাম আমাদের যে 0 থেকে 255 এর রেশিওতে যে স্মলেস্ট যে ইউনিটটা, মানে একটা ডিজিটাল ইমেজের 2 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশনের একদম স্মলেস্ট ইউনিটটাকে আমরা বলি হচ্ছে পিক্সেল। তো সেম গোস টু যখন 3 ডাইমেনশনাল যাবে, ইমেজটা যখন আমাদের 3 ডাইমেনশনাল যাবে, এটাকে আমরা বলি হচ্ছে ভক্সেল। ভক্সেলকে বলা হয় ভলিওমেট্রিক পিক্সেল। মানে আমরা যখন 3D ইমেজকে একটা স্মলেস্ট ইউনিট দিয়ে ডিফাইন করতে যাই, যে এটা একটা আমরা জেনারেলি পিক্সেল, হ্যাঁ, এই যে একটা 3 ডাইমেনশনাল, এখানের যে প্রত্যেকটা পোরশনকে একটা ভক্সেল দিয়ে ডিফাইন করা। এই যে আমাদের এটা 2 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন, এই যে আমাদের যে ইমেজটা আছে এটা একটা কি 2 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন। এখানে এই জায়গায় এই প্রত্যেকটা রিজিয়নে, এই যে একটা রিজিয়ন, এটা একটা রিজিয়ন, হ্যাঁ, এটা একটা রিজিয়ন, প্রত্যেকটা রিজিয়ন, যেমন এখানে পিক্সেল কার্ভস আছে, তার এজ গুলা আছে, এই যে এখানে যা আমাদের সবুজ যেটা রং, হ্যাঁ, পাশাপাশি এখানে আমাদের ইয়াতে পারে কি আছে, কর্নারে কালো আমরা বর্ডার দিছি, পাশাপাশি আমাদের যে রাইটিংস গুলা এগুলো কালো, আমাদের যে আবার ভিতরের যে ফিল গুলা আমরা সবুজ হিসেবে রাখছি। এখানে প্রত্যেকটা পয়েন্টের রেসপেক্টে আমাদের একটা কি আছে, পিক্সেল ভ্যালু আছে। সেম গোস টু ভক্সেল ভ্যালু। 2D রিপ্রেজেন্টেশনে বা 3D রিপ্রেজেন্টেশনে একটা ভলিওমেট্রিক যে পিক্সেলটা, এটাকে আমরা বলি হচ্ছে ভক্সেল। তো আমাদের যে ইমেজ অ্যানালাইসিস করতে গেলে প্রথম যে বিষয়টা আসলে বুঝতে হবে সেটা হচ্ছে পিক্সেল আর ভক্সেল। পিক্সেল জিনিসটা হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ 2D রিপ্রেজেন্টেশন অফ ইমেজ, আর 3 ডাইমেনশনাল
রিপ্রেজেন্টেশনে যদি আমরা স্মলেস্ট ইউনিট চাই সেটা হচ্ছে আমাদের ভক্সেল। এই বিষয়টা আমাদের একটু মানে মাথায় রাখতে হবে একদম ইমেজ বেসিক অ্যানালাইসিস করতে গেলে। তারপর যে বিষয়টা নিয়ে আমাদের আসলে অ্যানালাইসিস করতে হবে সেটা হচ্ছে ইন্টেন্সিটি। মানে ইন্টেন্সিটি আসলে অনেক জায়গায় কাজে লাগে। মানে আমরা বেসিক অ্যানালাইসিস করতে কাজে লাগে, আমাদের অ্যাডভান্স মেথড, আমরা যদি এমন একটা মডেল ডেভেলপ করতে চাই যেখানে আমি ব্রেন টিউমার ডিটেকশন, ব্রেন টিউমার সেগমেন্টেশন, ব্রেন টিউমার ক্লাসিফিকেশন, হোয়াটএভার যে কোনো কিছু করতে যাই, তখন ইমেজের অ্যানালাইসিস করতে গেলে, ইমেজের স্ট্রাকচারাল অ্যানালাইসিস করতে গেলে আমাদের ইন্টেন্সিটিটা আমাদের কি করতে হবে, বুঝতে হবে। ইমেজের ওভারঅল ডিস্ট্রিবিউশনটা কিরকম। কারণ কি, আমরা তো একটু আগে পিক্সেল পড়লাম, পিক্সেল হচ্ছে মূলত কি একটা স্মলেস্ট ইউনিট যেটা দিয়ে আমাদের কালার গুলোকে ডিফাইন করে। যেমন এখানে যে বললাম যে সবুজের রেসপেক্ট একটা কালার আছে, কালোর রেসপেক্ট একটা কালার আছে, হোয়াইটের রেসপেক্ট একটা কালার আছে। এটা যদি আমি একটা অ্যানালাইসিস করে দেখি আমাদের কালো কোন পিক্সেল বেশি, কোন পিক্সেল কম, অথবা কোন ভক্সেল বেশি, কোন ভক্সেল কম, এগুলা নিয়ে আমাদের কি পাবো, আইডিয়া পাবো। তো তখন আমরা বুঝতে পারবো কোন জায়গায় আমাদের কি বেশি, কোন পয়েন্টটা বেশি। যেমন এটা যদি আমরা বলি ইন্টেন্সিটি আসলে কি, ইন্টেন্সিটি হচ্ছে ব্রাইটনেস ভ্যালু, আই মিন ওভারঅল ব্রাইটনেস অর ডার্কনেস। মানে এখানে আমি ডার্কনেসটা দিই নাই, কিন্তু মানে ইন্টেন্সিটি রেফার করে কি, ইন্টেন্সিটি রেফার করা হচ্ছে একটা ইমেজের মধ্যে ওভারঅল ব্রাইটনেস ডার্কনেস এই বিষয়গুলোকে ডিফাইন করেছে। মানে একটা ইমেজের মধ্যে কোন জায়গায় ব্রাইট, কোন জায়গায় কি তার ডার্ক, এই বিষয়গুলোকে সে ইন্টেন্সিটির মাধ্যমে রিপ্রেজেন্ট করে। যেমন এই যে আমাদের যে ইমেজটা, অথবা আমি যদি অ্যালজাইমার্স ইমেজের যে উদাহরণটা দিয়েছি, এই জায়গায় আমাদের একটা নির্দিষ্ট পয়েন্টে কালো, হ্যাঁ এই কালো, এখানে আবার তার এজ গুলো আছে, এখানে তার বাউন্ডারি গুলো আছে, পাশাপাশি এখানেও আবার কিছু হোল আছে। তা আমি পিক্সেল ভ্যালুকে অ্যানালাইসিস করলে কোন জায়গায় কোন পিক্সেল আছে এটাকে আমরা কি পাই, আইডিয়া পাই। তো ইন্টেন্সিটি জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ আমরা কোডিং এর মাধ্যমে বিষয়টা একটু দেখবো, কিন্তু আমাদের ইন্টেন্সিটি মানে কি, ওভারঅল ব্রাইটনেস অর ডার্কনেস। মানে আমরা একটা ইমেজের স্ট্রাকচার অ্যানালাইসিস করতে গেলে কোন জায়গায় কতটুকু ব্রাইট, কোন জায়গায় কতটুকু ডার্ক, এগুলো আমাদের অ্যানালাইসিস করতে হবে। কারণ আমাদের প্রত্যেকটা অবজেক্ট, প্রত্যেকটা সিন একটার সাথে একটা ডিফারেন্স কতটুকু, এটা যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে ইমেজের স্ট্রাকচারাল অ্যানালাইসিস আমাদের হয়ে যাবে। তো ইন্টেন্সিটি কি ডিফার করে, মানে রেফার করে, ইন্টেন্সিটি হচ্ছে ওভারঅল ব্রাইটনেস আর ডার্কনেস। তো লো ইন্টেন্সিটি ডার্ক, হাই ইন্টেন্সিটি ব্রাইট। মানে আমাদের ইমেজের ইন্টেন্সিটি বুঝতে হবে। ইন্টেন্সিটির মাধ্যমে আমরা বুঝতে পারবো কি কোন জায়গায় ডার্ক, কোন জায়গায় ব্ল্যাক, মানে আই মিন কোন জায়গায় ব্রাইট, কোন জায়গায় ডার্ক, এই বিষয়টা বুঝতে পারবো। তাহলে আমরা বুঝলাম, প্রথমে বুঝলাম কি পিক্সেল ভার্সেস ভক্সেল, মানে পিক্সেল আর ভক্সেল 2D আর 3D ইমেজের জন্য। এটা সেম, 2D হোক আর 3D হোক, অবভিয়াসলি আমাদের কি বুঝতে হবে, ইন্টেন্সিটিটা বুঝতে হবে। তারপর আসে কি, তারপর আসে তার কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট হচ্ছে কি, কন্ট্রাস্ট হচ্ছে ইন্টেন্সিটির ডিফারেন্স। আই মিন একটা ইমেজের মধ্যে লাইট এরিয়া এবং ডার্ক এরিয়া, এটার মধ্যে যে ডিফারেন্স, এটার মধ্যে যে ডিফারেন্স, এটাকে আমরা জেনারেলি কন্ট্রাস্ট হিসেবে অভিহিত করি। মানে একটা ইমেজের ডার্ক এরিয়া, একটা ইমেজের ব্রাইট এরিয়া, এই দুইটাকে যদি আমরা ডিফার করে ফেলতে পারি তাহলে আমাদের মোটামুটি কোন জায়গায় স্পট, কোন জায়গায় হোল, হ্যাঁ এগুলো আমরা যে কি করতে পারবো, বুঝতে পারবো। তো কন্ট্রাস্ট যে তারপরে সেটা হচ্ছে ওভারঅল ইমেজের মানে ডার্কনেস এবং লাইটনেস, ওই দুইটা মধ্যে ডিফারেন্সটা কন্ট্রাস্ট আমাদের রেফার করে। তো আমাদের প্রথমত বললাম পিক্সেল ভার্সেস ভক্সেল, পিক্সেল ভক্সেল বুঝতে হবে যে জিনিসটা দিয়ে আমরা সেটা ডিফাইন করি। তারপর ওই পিক্সেল ভক্সেলের উপর ডিপেন্ড করে আমরা ইমেজের ইন্টেন্সিটি অ্যানালাইসিসটা বুঝবো, কোন জায়গায় কতটুকু তার ব্রাইটনেস, কতটুকু তার ডার্কনেস, কতটুকু, এটা বুঝবো। বেসিক ইমেজ পিক্সেল ভক্সেল মানে যেটা দিয়ে আমরা অ্যানালাইসিস করবো সেটা বুঝলাম, এবং কি অ্যানালাইসিস করবো, ইন্টেন্সিটি অ্যানালাইসিস করবো, ওভারঅল লাইটনেস ডার্কনেস বুঝবো। তারপর গিয়ে আমরা যেটা বুঝবো ডার্কনেস এবং লাইটনেস এর মধ্যে তার ডিফারেন্সটা আসলে কতটুকু, ডিফারেন্সের উপর বেস করে তো আমরা তার হোল স্পট গুলো আমাদের কি করতে পারবো, ডিফাইন করতে পারবো, ডিটেক্ট করতে পারবো। তো আমরা কন্ট্রাস্ট বেসিক্যালি এই জিনিসটা ডিল করে, আমাদের ডার্কনেস এবং লাইটনেস এই জিনিসটা ডিফারেন্সটা আমাদের কি করে, রেফার করে। তো আমরা
তাহলে পিক্সেল ভক্সেল বুঝলাম, আমাদের ইউনিটটা বুঝলাম, তারপর ইন্টেন্সিটি নিয়ে একটু হালকা পাতলা ধারণা পাইলাম, তারপর কন্ট্রাস্ট নিয়ে ধারণা পাইলাম, তারপর আছে আমাদের এইচ। আমরা তো কন্ট্রাস্ট পড়লাম, ইন্টেন্সিটি পড়লাম, এবার আছে এইচ। এইচ আসলে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস, কারণ এই যে জিনিসটা একটা ইমেজের মধ্যে, একটা ইমেজকে যখন আমরা অ্যানালাইসিস করতে যাই, তাহলে ইমেজের যদি এজ জিনিসটা পারফেক্টলি ডিফাইন করতে পারি, ম্যাক্সিমাম অবজেক্ট আমরা কি করে ফেলতে পারবো, ডিফাইন করে ফেলতে পারবো। এটা হোয়াটএভার, মেডিকেল ইমেজ হোক, এটা অন্য যে কোনো ইমেজ হোক, মানে এজ জিনিসটা যদি আমরা কি করতে পারি, পয়েন্ট আউট করতে পারি। তো এজ এন্ড গ্রেডিয়েন্ট এটা সম্পর্ক কি, কেমনে কি অ্যানালাইসিস করি একটু যদি আমরা দেখি, সেটা হচ্ছে এই যে আমি যে ইমেজ যেটা নিলাম, এটার একটু আমি ইয়ার করি, এই যে জিনিসটা আসলে কোথা থেকে কি হইলো। এইচ হচ্ছে আসলে, আমরা তো বললাম আমাদের যে 2D রিপ্রেজেন্টেশন, 3D রিপ্রেজেন্টেশন হলে ভক্সেল, ভক্সেলে তো আসলে পিক্সেল, এটা ভলিওমেট্রিক পিক্সেল। তো আমাদের যে 2D রিপ্রেজেন্টেশন, একটা ইমেজকে যখন আমরা 2D রিপ্রেজেন্টেশন দিয়ে অ্যানালাইসিস করি, তা আমাদের বিহাইন্ড দ্য সিন কি থাকে, বিহাইন্ড দ্য সিন তার পিক্সেল ভ্যালু থাকে, পিক্সেল ভ্যালু দিয়ে আমরা এটাকে ডিফাইন করি। তো এই যে আমরা যে ব্রেনের যে ইমেজটা নিলাম, এটা আমরা পিক্সেল ভ্যালু দিয়ে ডিফাইন করব। এই যে আমাদের কালো, এখানে যে কালো পয়েন্ট গুলো আছে, এটার রেসপেক্ট আমাদের কি আছে, একটা পিক্সেল ভ্যালু আছে। এখানে যে পয়েন্টস গুলো আছে, এখানে রেসপেক্ট আমাদের একটা পিক্সেল ভ্যালু আছে। আসলে এটা দিয়ে অনেক বেশি ভালো বোঝা যাচ্ছে না, আমরা আরেকটা মানে এই ইমেজটা নিই। আমি এই ইমেজটা এখানে নিয়ে যাই, এইচ বুঝতে আমার জন্য ইজি হবে। ওকে, এই যে ইমেজ, হ্যাঁ, এখানে প্রত্যেকটা পয়েন্টস এর রেসপেক্টে আমার কি আছে, একটা পিক্সেল, এখানে একটা পিক্সেল ভ্যালু আছে, এখানে একটা পিক্সেল ভ্যালু আছে, প্রত্যেকটা রিজিয়ন, প্রত্যেকটা পয়েন্টস এর রেসপেক্টে আমার একটা পিক্সেল ভ্যালু আছে। এজ যে জিনিসটা হয় সেটা হচ্ছে যেই জায়গায় ইনস্ট্যান্ট পিক্সেল ভ্যালু চেঞ্জ হয়ে যায়, ড্রামাটিক্যালি, ড্রাস্টিক্যালি, আই মিন হুট করে কি হয়ে যায়, পিক্সেল ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। যেমন আমি এই ইমেজটা ধরে যদি একটা অ্যানালাইসিস করতে যাই, হ্যাঁ, এই ইমেজটা ধরে একটা অ্যানালাইসিস করতে যাই, এই জায়গায় একটা পিক্সেল ভ্যালু আছে এই কালো রেসপেক্টে, হ্যাঁ, তো এই জায়গা থেকে এই জায়গার, হ্যাঁ, এই জায়গা থেকে এই জায়গার তার পিক্সেল ভ্যালু কিন্তু হুট করে চেঞ্জ হয়ে গেছে। আবার সেম গোস টু এই জায়গা থেকে এই জায়গায় তার পিক্সেল ভ্যালু হুট করে চেঞ্জ হয়ে গেছে, মানে আই মিন তার পিক্সেল ভ্যালুর ফ্রিকোয়েন্সি, ওই জিনিসটা খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়েছে। তো পিক্সেল ভ্যালু যেখানে ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়, এটারে বলা হয় এইচ। আমরা যদি এজ এন ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ থেকে দেখি, পিক্সেল ভ্যালু যেখানে আসলে কি হয়, ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়, মানে এই যে এই পয়েন্টস গুলা, এই পয়েন্টস গুলা, এই পয়েন্টস গুলা, এখান থেকে এখানে পিক্সেল ভ্যালুর কিন্তু ডিফারেন্স কিন্তু অনেক, মানে যেই জায়গায় যেই পয়েন্টটা আমরা যে এখানে দেখলাম, এখানে জেনারেল একটা পিক্সেল ভ্যালু আছে প্রত্যেকটা পয়েন্টস এর রেসপেক্টে, এই জায়গা থেকে এই জায়গার একটা ক্লিয়ার একটা ডিফারেন্স আছে। যেই জায়গায় ডিফারেন্সটা ক্রিয়েট হয়, ওই জায়গাটা হচ্ছে আমার এজ বলে আমরা কি বলি, অভিহিত করি। মানে এজ হলো একটা বাউন্ডারি। এই বাউন্ডারিটা আমরা আসলে কেমনে বুঝি বা কেমনে চিনি, হোয়ার এজ, an age is a boundary where there is a sudden change in intensity, image মানে আই মিন ইন্টেন্সিটিটা সাডেনলি চেঞ্জ হয়, ড্রামাটিক্যালি চেঞ্জ হয়, হুট করে চেঞ্জ হয়। এই জিনিসটাকে আমরা কি বলি, এই জিনিসটাকে আমরা বলি এইচ। তো একটা ইমেজের মধ্যে যখনই আমরা এইচ কে ডিফাইন করে দিতে পারবো, এইচ কে পারফেক্টলি অ্যানালাইসিস করতে পারবো, তাহলে আমাদের যে ছোট ছোট টাইনি অবজেক্ট হোক, বড় অবজেক্ট হোক, ছোট অবজেক্ট হোক, হোয়াটএভার, যে কোনো অবজেক্টকে আমরা ইজিলি কি করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো। সেজন্য আমাদের ইমেজের স্ট্রাকচার অ্যানালাইসিস করতে গিয়ে প্রথমে আমাদের পিক্সেল ভক্সেল, ইন্টেন্সিটি, কন্ট্রাস্ট, হ্যাঁ, তারপর গিয়ে আমাদের কি এইচ, এজ যে জিনিসটা এটা আমরা বুঝতে হবে। তো এজ জিনিসটা আসলে কিসের উপর ডিপেন্ড করে, এই জিনিসটা ডিপেন্ড করে হচ্ছে তার পিক্সেল ইন্টেন্সিটির উপর, পিক্সেলের যে ইন্টেন্সিটি, ওই ইন্টেন্সিটির উপর। এটাকে যদি আমি আর একটু ডিফাইন মানে একটু ডিটেইলে যদি বলতে যাই, সেটা হচ্ছে আমাদের যে একটা পয়েন্ট আছে যেটাকে আমরা বলি গ্রেডিয়েন্ট। আসলে ম্যাথমেটিক্স অলওয়েজ বস, আমরা মেডিকেল ইমেজ অ্যানালাইসিস করতে যাই আর যে কোনো ইমেজ অ্যানালাইসিস করতে যাই, অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ থেকে আমাদের সবসময় ম্যাথমেটিক্স নিয়ে মাথা ঘামাইতে হবে, সেটা আমরা যে কোনো ইমেজ অ্যানালাইসিস করতে যাই। তো মেডিকেল ইমেজেও তার ব্যতিক্রম না, আরো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় দিয়ে আমাদের কি করতে হয়, অ্যানালাইসিস করতে হয়। ম্যাথমেটিক্স অলওয়েজ বস। সো যে জিনিসটা আমাদের ধারণা থাকা দরকার সেটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট আসলে কি,
গ্রেডিয়েন্ট জিনিসটা আসলে কি? গ্রেডিয়েন্ট জিনিসটা হলো এই যে আমাদের যে এখানে আমি বললাম ডেল ডেল এক্স অফ আই, ডেল ডেল ওয়াই অফ আই। হ্যাঁ, আই হচ্ছে আমাদের ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি মানে হচ্ছে পিক্সেল ইন্টেন্সিটি, ইমেজের ইন্টেন্সিটি বা পিক্সেলের ইন্টেন্সিটি ভ্যালুটা, মানে আমি সে কতটুকু চেঞ্জ হচ্ছে। গ্রেডিয়েন্ট যে জিনিসটা ডিফাইন করে সেটা হচ্ছে সে আসলে ইমেজের যে ডিফারেন্স কতটুকু আসলে চেঞ্জ হচ্ছে, তার চেঞ্জের হার, এই জিনিসটাকে আমরা গ্রেডিয়েন্ট দিয়ে কি করি, ডিফাইন করি। তো আমাদের যে এজ ডিটেকশন করি, এজ কে প্রিজার্ভ করি, এজ কে যে অ্যানালাইসিস করি, এগুলো আমরা কিসের মাধ্যমে করি? এগুলো আমরা গ্রেডিয়েন্ট দিয়েই করি। মানে এই গ্রেডিয়েন্টের অপারেশন, হ্যাঁ এখানে আরো বিভিন্ন রকমের অ্যানালাইসিস আছে, আরো ম্যাথমেটিক্স আছে, আমি জাস্ট সিম্পলি গ্রেডিয়েন্ট বিষয়টা বললাম। গ্রেডিয়েন্ট বিষয়টা আসলে কি করে? ইন্টেন্সিটি চেঞ্জের হার, ইন্টেন্সিটি কতটুকু চেঞ্জ হচ্ছে। আমরা তো বুঝতাম এইচ হচ্ছে ওইটাই যেখানে আমার এইচ হচ্ছে একটা বাউন্ডারি, বাউন্ডারি যেখানে আমার কি হয়, পিক্সেলের ইন্টেন্সিটিটা সাডেনলি চেঞ্জ হয়। অর্থাৎ আমি যদি পিক্সেলের ইন্টেন্সিটি চেঞ্জের হারটা কি করতে পারি, বের করতে পারি, তাহলে আমি ইজিলি কি করতে পারবো, এইচটা ডিফাইন করতে পারবো। সো এই জিনিসটা আসলে হচ্ছে কি গ্রেডিয়েন্ট। তো আমরা ড্র গ্রেডিয়েন্ট আমরা কি করতে পারি, একটা ইমেজের এজ কে কি করতে পারি, ডিফাইন করতে পারি, একটি ইমেজের এজ কে প্রিজার্ভ করতে পারি, ডিটেক্ট করতে পারি। তো আমাদের ইন্টেন্সিটি, পিক্সেল, ভক্সেল, কন্ট্রাস্ট এগুলো তো আছে, আমাদের এইচ নিয়েও কি করতে হবে, মাথা ঘামাইতে হবে, এইচ নিয়ে আমাদের অ্যানালাইসিস করতে হবে, না হলে আমরা ইমেজের স্ট্রাকচার বুঝবো না। তো আমরা যে কোনো ইমেজকে যখন আমরা অ্যানালাইসিস করব, সেটা হোয়াটএভার, মানে মেডিকেল ইমেজ হোক আর অন্য যে কোনো ইমেজ হোক, এই বেসিক চারটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে তার পিক্সেল, ভক্সেল, আই মিন পিক্সেল অ্যানালাইসিসটা। 2D হলে পিক্সেলের অ্যানালাইসিস, 3D হলে ভক্সেলের অ্যানালাইসিস, তারপর ইমেজের ইন্টেন্সিটি অ্যানালাইসিসটা, এটা আমাদের লাগবে। তারপর আমাদের ইমেজের কন্ট্রাস্ট, হ্যাঁ আমার ইন্টেন্সিটি তো কি করে, ডার্কনেস আর লাইটনেস জিনিসটা ডিফাইন করে, আর কন্ট্রাস্ট হচ্ছে তার ডিফারেন্সটা বের করে। হ্যাঁ, তারপরে এইচটা, এই চারটা জিনিস আমাদের কি করতে হবে, এটা মেডিকেল ইমেজ হোক আর এটা যে কোনো ইমেজ হোক, এই জিনিসটা আমাদের আসলে বের করতেই হয়। মেডিকেল ইমেজ এটা আসলে আরো বেশি দরকার, কারণ হচ্ছে কি মেডিকেল ইমেজে মানে আমাদের যে জেনারেল যে ইমেজ, আমরা যে কোনো না, আমরা অন্য কোনো অ্যাপ্লিকেশনের জন্য যখন ইমেজ নিই, তখন আমাদের টাইনি আই মিন ছোট ছোট ফিচার্স গুলোকে আমরা কি করতে পারি, ইগনোর করতে পারি। কিন্তু এখানে মেডিকেল ইমেজিং এর ক্ষেত্রে আসলে যেটা হয় সেটা হচ্ছে এই যে টাইনি ফিচার্স যেটা, ওটাই তো আমারই, ওটাই এটা ডিটেক্ট করতে হবে। তো ওখানে যে অ্যাপ্রোচ আর এখানে যে অ্যাপ্রোচ, এটা একটু ডিফারেন্ট। এখানে সূক্ষ্ম লেভেলে কি করতে হয়, অ্যানালাইসিসটা আরো ভালোভাবে করতে হয়। তো এটা হলো বেসিক স্ট্রাকচার অ্যানালাইসিস। সো আমরা এখন যে পার্টে আছি সেটা হচ্ছে, আমরা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কি করব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বেসিক স্ট্রাকচার কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বেসিক স্ট্রাকচার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিমিক হিউম্যান ইন্টেলিজেন্স। অর্থাৎ আমাদের এজ এ ম্যান হিসেবে, মানুষ হিসেবে আমরা যেভাবে চিন্তা করি, আমরা যেভাবে কাজকর্ম করি, যেভাবে সবকিছু করি, সেটাই হচ্ছে মূলত আমাদের কি, মানে এই জিনিসটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা মিমিক করতে চেষ্টা করে। অর্থাৎ আমাদের দেখার ধরন, আমরা কিভাবে দেখি, কিভাবে শুনি, কিভাবে কাজ করি, মানে আমাদের ওভারঅল যে বিহেভিয়ারটা, এটা আমাদের ভিশনের বিহেভিয়ার হইতে পারে, এটা আমাদের অন্য যে কোনো বিহেভিয়ার হইতে পারে। আই মিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে জিনিসটা করে সেটা হচ্ছে হিউম্যান ইন্টেলিজেন্স, মানুষের যে ক্যারেক্টারিস্টিক্স, ওটাকে অ্যানালাইসিস করে, যেভাবে ওটাকে অ্যানালাইসিস করে ওটার মতো করে করতে চেষ্টা করে, আলটিমেটলি ওটার মতো করেই কাজটা করতে চেষ্টা করে। সো তাহলে আমাদের যে মডেল গুলা, আমরা যে ডিপ লার্নিং বা মেশিন লার্নিং, হ্যাঁ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ব্রাঞ্চ গুলো আছে, মেশিন লার্নিং, ডিপ লার্নিং আর বিভিন্ন রকম লার্নিং গুলো আছে, হ্যাঁ এইগুলা সবগুলাই আসলে, এগুলো সবগুলাই ডিপেন্ড করে হচ্ছে আমাদের উপর, না আমরা কিভাবে কাজকর্ম করি, কিভাবে আমরা আসলে আমাদের অ্যাপ্রোচ গুলা নিই আর কি। সো আমি যদি মডেলিং এ যে টাইটেলটা দিছি সেটা হচ্ছে মডেলিং এর যে টাইটেলটা দিছি সেটা হচ্ছে কি বললাম, স্টার্টিং উইথ ভিজুয়াল কর্টেক্স। এটা হচ্ছে ভিজুয়াল কর্টেক্স। ভিজুয়াল কর্টেক্স হচ্ছে আমাদের একটা হিউম্যান ব্রেনের একটা পার্ট। হ্যাঁ, হিউম্যান ব্রেনের একটা পার্ট। এটা আমাদের কোথায় থাকে, এটা হচ্ছে অক্সিপিটাল লোবে থাকে। মানে এই জিনিসটা কি, কিসের জন্য, এটা আমাদের ভিজুয়াল ইনফরমেশনকে অ্যানালাইসিস করতে সাহায্য করে। মানে আমাদের ব্রেন, আমরা যখন কোনো কিছু দেখি, কোনো কিছু কাজ করি, হ্যাঁ তখন এই ভিজুয়াল ইনফরমেশনটাকে অ্যানালাইসিস করার জন্য যে পার্টটা দায়ী, যে পোর্শনটা দায়ী, সেটার নাম হচ্ছে আসলে কি ভিজুয়াল কর্টেক্স।
তো ভিজুয়াল কর্টেক্স দিয়ে আমরা কি করি, আমাদের যে হিউম্যান ভিশন, এই যে আপনারা, আমি যে স্লাইডটা এখানে শো করতেছি বা আমি যেটা দেখতেছি, আমার যে কথা শুনতেছেন, হ্যাঁ, শোনারটা না, দেখারটা, এই দেখার ভিজুয়াল ইনফরমেশন গুলাকে অ্যানালাইসিস করে আপনার মস্তিষ্ক কোনো তো কোনো রেসপন্স করতেছে, ভালো খারাপ নিউট্রাল, যে কোনো একটা না একটা কিছু তো রেসপন্স তো করতেছে। তো এই যে রেসপন্স যে করতেছে, এই ভিজুয়াল ইনফরমেশনটাকে যে অ্যানালাইসিস করতেছে, এটা কিসের মাধ্যমে হচ্ছে? এটা হচ্ছে আসলে আমাদের ভিজুয়াল কর্টেক্স এর মাধ্যমে। হ্যাঁ, ভিজুয়াল কর্টেক্স দিয়ে আমরা কি করি, এটাকে অ্যানালাইসিস করি। এটা আমাদের কি করে, মানে এটা সিম্পলি আমাদের আই থেকে, আমরা তো আই দিয়ে দেখি, আমাদের ভিশন তো আই দিয়ে হয়, আই দিয়ে দেখে, আই যে আমাদের যে যে অপটিক স্নায়ু আছে, যে অপটিক যে নার্ভ আছে, অপটিক নার্ভ দিয়ে এটাকে কি করে, আমাদের শরীরে বিভিন্ন রকম নার্ভ আছে, নার্ভ গুলা ইনফরমেশন গুলো আমাদের মস্তিষ্কে পাস করে, তারপর আমরা ডিসিশন নিই। এই যে আমি যে কথা বলতেছি আপনাদের থেকে, আপনাদের সাথে কথা যে আপনারা শুনতেছেন, এটা কান দিয়ে শুনতেছেন, কান দিয়ে শোনার পর আপনাদের মস্তিষ্ক এটাকে অ্যানালাইসিস করতেছে, এটার পক্ষে যুক্তি দিচ্ছে অথবা বিপক্ষে যে কোনো যুক্তি দিচ্ছে, অথবা এগুলো স্টোর করতেছে। হ্যাঁ, আমাদের কানেও একটা কি আছে, কানের সাথেও আমাদের নার্ভ আছে, সেম গোষ্ঠ আমাদের হাতের সাথে, পায়ের সাথে, প্রত্যেকটা পোর্শনের সাথে। তো একই অনুরূপ ভাবে আমাদের চোখের সাথেও কি আছে, নার্ভ আছে, যেটাকে আমরা অপটিক নার্ভ বলে কি করি, অভিহিত করি। তো অপটিক নার্ভ দিয়ে ইনফরমেশন গুলো আমাদের পাস করে, কোথায় পাস করে, ভিজুয়াল কর্টেক্সে, ওটাকে অ্যানালাইসিস করে। তো ওই অ্যানালাইসিস সিস্টেমটা কিরকম, আমি প্রথমেই বলছি আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজই হচ্ছে হিউম্যান ইন্টেলিজেন্সকে কি করা, মিমিক করা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজই হচ্ছে হিউম্যান যেভাবে কাজ করে, হিউম্যানের বিহেভিয়ারকে মিমিক করা। তো হিউম্যান কি করে, হিউম্যান ভিজুয়াল অ্যানালাইসিস করে। ভিজুয়াল অ্যানালাইসিস বলতে কি রকম, এই যে বললাম ভিজুয়াল কর্টেক্স দিয়ে ইনফরমেশনটাকে অ্যানালাইসিস করে। সে কিভাবে করে, এটা যদি আমরা একটু দেখি। হ্যাঁ, এই যে আমাদের যে ইমেজটা আছে, আমি একটু যদি সবার সাথে কথা বলতে যাই, সেটা আচ্ছা, এখানে জয় সরকার ভাই, কি অবস্থা ভাই, কেমন আছেন ভাই, আছেন? আচ্ছা ভাই, তো মিউট। হ্যালো। জাওয়াদ ভাই, আচ্ছা, ঠিক আছে। জি, আমাকে একটু সময় দিন তানভীর ভাই। আচ্ছা, যাই হোক, আমি ইয়ার সাথে কথা বলি। আচ্ছা, আশিক ভুইয়া, আশিক ভাই আছেন? আশিক ভুইয়া, ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা আচ্ছা ভাই, আমি আপনাকে জাস্ট সিম্পলি কিছু কোশ্চেন করবো না, জাস্ট সিম্পলি দেখতে বলবো। হ্যাঁ, আপনি এই ইমেজটা একটু দেখেন। আমি ভিজুয়াল ইনফরমেশনটাকে অ্যানালাইসিস করার জন্য ট্রাই করবো আর কি। এই ইমেজটাকে একটু দেখেন, জাস্ট দেখে আপনি কি বুঝছেন বলেন, যাই বুঝছেন। এটা হচ্ছে একটা ব্লাড সেলার ইমেজ আর কি। তা আপনি যাই বুঝছেন আপনার মনে, আমি আমি আপনার থেকে মেডিকেল স্পেশালিস্ট হইতে হবে না, কিচ্ছু হইতে হবে না। জাস্ট সিম্পলি বলেন এটা দিয়ে কি বুঝলেন, আপনি যাই বুঝলেন, অথবা কি দেখলেন, আপনার প্রথমে কি চোখে পড়লো, বলেন একটু। যে দুইটা পাথরের মতো জিনিস, আর পাশে গোল কিছু ব্লাডের, যে কাগজের উপর ব্লাড পড়লে যেরকম লাগে ওরকম দেখা যাচ্ছে। আচ্ছা, এটা বলেন। এখন প্রথমে একবার অ্যানালাইসিস করে ফেলছেন, ওকে, আপনি প্রথমে ওয়ান শট অ্যানালাইসিস করে ফেলছেন। আমি যদি বলি, আচ্ছা এই ভাই তো একবার বলছেন, আর বাকি কে বলবেন? কণিকা দাস আপু আছেন? আচ্ছা, কি আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বলেন। ভাই তো বলছে, মানে ভাইকে আমি বলছি ইমেজটা দেখেন, দেখে যাই বুঝছেন এটা নিয়ে একটু বলেন। আপনারও সেম কথা বলতেছে, আপনি দেখেন, দেখে যাই বুঝেন, বলেন ইমেজটা সম্পর্কে সিম্পলি। মানে এটা ভুল সঠিক হয়ে যাওয়ার বিষয়টা এমন না, এটা একটা ব্লাড সেলের ইমেজ। হ্যাঁ স্যার, এটা একটা ব্লাড সেল, আর আমরা কিছু এজ দেখতে পারছি, মানে ফিল করতে পারছি। হ্যাঁ, ওকে। আপনার প্রথমে চোখ কোথায় পড়ছে আমার যদি বলতেন, প্রথমে যে চোখ দিয়ে দেখলেন, এখানে কোন জিনিসটার উপর চোখ পড়ছে? পার্পল কালারের দুইটা, হ্যাঁ, আই ডোন্ট এটার নো উপর চোখ এটা পড়ছে। ব্লাড সেল কিনা, বাট এই আচ্ছা। দুইটার উপর, কারণ এগুলার মানে লাইটের ইন্টেন্সিটি বেশি,
এই জন্য আচ্ছা, এটার উপর চোখ পড়ছে। তারপর যদি আমি বলি এই দুইটার পর আমি বললাম আমি ইমেজটা আরো ভালো করে অ্যানালাইসিস করেন, এটা দুইটা তো বললেন, হ্যাঁ এটা দুটো সম্পর্কে ইনফরমেশন তো আমাকে দিলেন। আপনি আমার স্ট্র্যাটেজি খেয়াল করেন, প্রথমে আমি একবার বললাম আমি অ্যানালাইসিস করেন, ওকে ফাইন, তারপর আমি বললাম আবার অ্যানালাইসিস করেন, তারপর আপনি কি বলবেন? উম, আপনার চোখ কোথায় পড়তেছে, চোখ মানে কোনো আর্টিফিশিয়াল কিছু বলতে হবে না, জেনারেলি দেখে চোখ যেটাতে পড়তেছে সেটা সম্পর্কে বলেন। এরপর তো স্যার এর পেছনে যে সেলগুলো আছে ওইগুলোর উপর মানে চোখ পড়ছে। আচ্ছা, এগুলোর উপর পড়তেছে, ওগুলা ওকে ফাইন, হ্যাঁ ওকে আলোর ওকে। ওগুলা ইন্টেন্সিটি একটু কম, এজন্য মানে ওইগুলোর উপর ফোকাসটা একটু পড়ে গেছে। বুঝতে পারছি। যাই হোক, আমি আপনাকে অ্যানালাইসিস করতে বলবো না, আমি জাস্ট বলছি ভিজুয়াল ইনফরমেশনটাকে দেখতে, জাস্ট ভিজিট করতে, দেখতে আর কি, আর কিছু না। আচ্ছা, এখানে একজন হাত তুলছেন, বলেন, সমস্যা নেই, আপনি বলেন। ভাই আমি আশরাফুল। জি ভাই বলেন, সমস্যা নেই। আমার কাছে মনে হচ্ছে যে এই ভিজুয়ালাইজেশনের মধ্যে প্রথমত ব্যাকগ্রাউন্ডে কিছু সিমিলার সাইজের জিনিস দেখা যাচ্ছে, যেগুলোকে আমরা গ্যাস করতে পারি যে ব্লাড সেল, কিন্তু সিমিলার কাইন্ড অফ ব্লাড সেলের মধ্যে কিছু যে পাথর শেপ যেগুলো দেখা যাচ্ছে একটু আনইউজুয়াল কিছু মনে হচ্ছে, এবং এখানে আরো কিছু কালার গ্রেডিং এরও বেশ ভালোই পার্থক্য দেখা যাচ্ছে। যেমন যেগুলা ব্লাড সেল ওগুলা মনে হচ্ছে একটু ইয়েলো বা ওই টাইপের কালার, কিন্তু পাথর টাইপের যেগুলা বড় দেখা যাচ্ছে আনইউজুয়াল মনে হচ্ছে, এগুলো একটু অন্য কালার। সেখানে কালারেরও বিভিন্ন ডিফারেন্স দেখা যাচ্ছে, প্লাস শেপেরও ডিফারেন্স দেখা যাচ্ছে। এই তো। ওকে, আপনি যাই হোক একটা ভালো, সবাইকে আজ ধন্যবাদ, ভাই বোন সবাইকে ধন্যবাদ। সো এখন যে ইমেজটা আমি, হ্যাঁ আপনারা ভালো বলছেন, কিন্তু আমার যে বিষয়টা আমি যদি এখন অ্যানালাইসিস করতে যাই, মানে আমি একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে কি ছিল, আমি মডেলিং ভিয়া মানে আমাদের ভিজুয়াল কর্টেক্স দিয়ে আমাদের এখন তো প্রথমে তো আমরা ইমেজ অ্যানালাইসিস করতে গিয়ে প্রথমে ইন্টেন্সিটি, কন্ট্রাস্ট, এজ, গ্রেডিয়েন্ট, এগুলো তো জেনারেল টেকনিক, এখানের সাথে কোনো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো সম্পর্ক নাই, এগুলো জেনারেল স্ট্রাকচারাল অ্যানালাইসিস, এগুলো আমাদের বুঝতেই হবে, দেখতেই হবে। কিন্তু এখন আমি এআই এর দিকে যাচ্ছি, আমাদের এআইটা কেন দরকার বা এআই এর দিকে কিভাবে যাইতে পারি, হ্যাঁ। সো ইমেজ ইনফরমেশন, আমি ইমেজকে অ্যানালাইসিস করতে গেলে আর কি আমাদের যে মানে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিমিক হিউম্যান ইন্টেলিজেন্স, হিউম্যান ইন্টেলিজেন্সের যে কাজকর্ম করে, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা কাজ করি, যেভাবে চিন্তা করি, যেভাবে দেখি, যেভাবে খাই, যেভাবে ঘুমাই, মানে যে কাজ যেভাবে চিন্তা করে করি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেমটা ফলো করতে চেষ্টা করে, দ্যাটস ইট, আর কিছু না। সো এই জিনিসটা আসলে সে কিভাবে করে, আমি যদি ইমেজের ক্ষেত্রে চিন্তা করি, হ্যাঁ এটা একমাত্র না, এটা একটা জাস্ট পর্শন। আমরা আসলে হিউম্যান, এজ এ হিউম্যান হিসেবে আমরা মাল্টিপল অ্যালগরিদম নিয়ে কাজ করি, আমাদের আসলে এত জটিল কিছু নিয়ে কাজ করে ফেলি আমরা নিজেও জানি না, বুঝতেও পারি না। তো আমি যদি একদম জেনারেল বেসিক স্ট্রাকচার দিয়ে বুঝি, সেটা হচ্ছে প্রথমবার দেখেন, আপনি খেয়াল করেন, আমি বললাম ভাইকে আপনি দেখেন, আপনাদের প্রথমে যে চোখে পড়ছে সেটা হচ্ছে এই দুইটা পাথরের উপর, আমি বলছি ভাই আবার দেখেন, আপনি বলছেন পিছনে এখানে যে পয়েন্ট যেগুলো আছে এগুলা, আমি বলছি ভাই আবার দেখেন, তারপর আপনি বলতেছেন এখানে কিছু মানে ইয়ার মতো সেলার মতো কিছু আছে, আমি বললাম ভাই আবার দেখেন, আপনি তখন ব্যাকগ্রাউন্ডের কথা বলতেছেন, পিক্সেল ইন্টেন্সিটি, এই সে ব্লা 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 বলতেছেন, বিভিন্ন রকম ভার্টিক্যাল হরাইজন্টাল শেপ। অর্থাৎ আপনি যখন একটা ইমেজকে যখন অ্যানালাইসিস করতে চান তখন সে কি হয়, তখন আপনি ওয়ান শট প্রথমবার একবার দেখেন, একই সাথে কিন্তু পুরো ইমেজটা দেখি ফেলেন না আপনার, কারণ একটি ইমেজের মধ্যে একই সাথে পুরো ইমেজটা দেখার কোনো মানে সুযোগ হয় না আর কি, একই সাথে পুরো ইমেজটা দেখার আসলে ওই সুযোগটা আসলে হয় না। প্রথমে কি হয়, জাস্ট একটা পোর্শন দেখার সুযোগ হয়, এই পোর্শনটা দেখার সুযোগ হয়েছে, কথার কথা এই পোর্শনটা দেখার সুযোগ হয়েছে, অথবা এই পোর্শনটা দেখার সুযোগ হয়েছে, তারপর কি আমার এই পোর্শনটা দেখার সুযোগ হয়েছে, তারপর কি এই পোর্শনটা, তারপর এই পোর্শন বিভিন্ন রকম পোর্শন। অর্থাৎ আমরা ইমেজকে যখন অ্যানালাইসিস করি সেটা হচ্ছে সাম চেক হরিজন্টাল লাইনস, সাম চেক ভার্টিক্যাল লাইনস, সাম ফর কার্ভস, আদার ফর শেপস। এটা তো আমি একটা জেনারিক একটা ইমেজ দিলাম, মেডিকেল ইমেজের, আমি যখন অনেক আমার অনেক অবজেক্ট একটা ইমেজ দিব, কথার কথা আমি একটা জেনারেল ইমেজ, হ্যাঁ আমি কোনো একটা ক্যাট ডগ, হ্যাঁ মাল্টিপল ক্যাট অথবা মাল্টিপল একটা ক্যাটের ইমেজ নিই, মাল্টিপল ক্যাট ইমেজ,
জাস্ট সিম্পলি, হ্যাঁ এই যে আমার এখানে প্রথমে এই যে এখানে আমাদের মাল্টিপল সিন আছে, আমি বললাম যে ভাই প্রথমে কোনটার উপর চোখ পড়তেছে, আপনি বললেন এটা, অথবা আপু বললো এটা, এই ভাই আরেক ভাই বললো এটা, আরেক ভাই বললো এটা, আরেক ভাই বললো এটা, এক একজনের এক এক রকম স্ট্রাকচারে, এক এক রকম পোর্শনে। অথবা আমি বললাম ভাই এখানের মধ্যে কোন ইমেজে, আমার কথার কথা প্রথমে চোখ পড়ছে ইমেজে, আমি এই যে ট্রুলি যদি বলি প্রথম যে ইমেজটা মানে আমি দেখা মাত্র, অথবা এখানে অন্য কোনো ভাইয়ের এটার উপর চোখ না পড়ে এটার উপর পড়তে হবে, অর্থাৎ এক একজনের এক একটা পোর্শনের উপর চোখ পড়ে ভিজুয়াল ইনফরমেশনটাকে যখন আমরা অ্যানালাইসিস করতে যাই। তো এটা তার উপর ডিপেন্ড করে। হ্যাঁ এখানে কিছু ইয়া আছে, অ্যাটেনশন আছে, কিন্তু তারপরেও কি বলি এটা নির্দিষ্ট পোর্শনের উপর চোখ পড়ে সবার। তো এই জিনিসটাকে, এই ভিজুয়াল ইনফরমেশনটাকে কি করছে, মানে সাম চেক হরাইজন্টাল, হ্যাঁ সাম চেক আপনার কিছু কেউ হরাইজন্টালি চেক করে, কেউ ভার্টিক্যালি চেক করে, কেউ কার্ভ চেক করে, কেউ বিভিন্ন রকম শেপ চেক করে। ইচ ওয়ান অনলি লুকস, সবাই স্মলার পার্টে কি করে চোখ পড়ে স্বাভাবিক, অনেক বড় সিনে স্মলার পার্টে আসলে কি করে চোখ পড়ে। তো সবগুলোকে কম্বাইন করে আমরা একটা ডিসিশন মেক করি, এটাকে বলে ডাটা ড্রিভেন ডিসিশন মেক, যেটা আসলে ডাটা সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উদ্দেশ্য। মানে হায়ার লেভেল ইন্সপেক্টর সব কিছু অ্যানালাইসিস করে এটার উপর একটা রিপোর্ট দেয়, হ্যাঁ এটা একটা ব্লাড সেল, এখানে একটা পাথর আছে, অথবা যে কোনো ব্লা 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 ব্লা, মানে আই মিন আমাদের যে ভিজুয়াল ইনফরমেশন এটাকে। তো এই জিনিসটা, এই অ্যালগোরিদম দিয়ে আমরা কাজ করি। আমাদের এই অ্যালগোরিদম, আমি এখন পর্যন্ত এআই মেআই নিয়ে কিছু বলি নাই, আমি আমাদের কথা বলছি, আমরা এভাবে কাজ করি। তো সেম জিনিসটা যদি আমি কাজ ইয়া দিয়ে করাই, মানে এআই অ্যালগোরিদম দিয়ে করাই, এআই অ্যালগোরিদমে খুব চমৎকার একটা অ্যালগোরিদম আছে যেটাকে বলা হয় কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক কি করে, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক সেম ভাবে অ্যানালাইসিস করে। আই মিন সে এই যে ওয়ান শট এই পয়েন্ট, এটাকে বলে কার্নেল, সে কার্নেল বেসিস অ্যানালাইসিস করে। সে প্রথমে এই পোরশনটা অ্যানালাইসিস করে, তারপর এই পোরশন, সিকোয়েন্সিয়ালি সে প্রত্যেকটা পোরশন অ্যানালাইসিস করে 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 পুরো ইমেজটা কভার করে একটা ম্যাপ জেনারেট করে। এই ম্যাপটার উপর সে কি করে ডিসিশনটা মেক করে। মানে আমাদের পিক্সেল ভক্সেল এগুলো কিন্তু পিক্সেল ভ্যালু, ইমেজকে রিপ্রেজেন্ট করে কি দিয়ে, পিক্সেল ভ্যালু দিয়ে। এই যে আমি এখানে যে ম্যাট্রিক্স যেটা দেখাচ্ছি, এখানে যে গ্রিড আকার যেটা দেখাচ্ছি, এখানের প্রত্যেকটা পয়েন্টের পিছনে কি আছে দেখেন ভালো মতো বুঝেন। যে প্রথমে আমরা যে জিনিসটা বলছি পিক্সেল ভক্সেল, এগুলো হচ্ছে ইমেজের স্ট্রাকচার বোঝার জন্য, ইন্টেন্সিটি, ব্রাইটনেস, ডার্কনেস, কন্ট্রাস্ট, এজ, এগুলো হচ্ছে ইমেজের কে বোঝার জন্য। এখন ইমেজটা প্রসেস করতে হবে, তা প্রসেস কি দিয়ে করব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যালগরিদম দিয়ে করব। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যালগরিদম আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, এটা একটা কনভলিউশন নিউরাল নেটওয়ার্কের উদাহরণ। এখানে এরকম অনেক রকম ইমেজ ইয়া আছে, মেথড আছে, জাস্ট লাইক এস ভিশন ট্রান্সফর্মার আছে, সুইং ট্রান্সফর্মার আছে, অনেক রকম মডেল আছে যেগুলো ইমেজ কি করে, ইনফরমেশন গুলা প্রসেস করে। সো এই যে প্রত্যেকটা পোর্শন কে আমাদের হিউম্যান কি করে, ওয়ান শট ওয়ান শট ওয়ান শট, সেম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও সেম কনভলিউশনের মাধ্যমে ওয়ান শট ওয়ান শট ওয়ান শট ওয়ান শট ওয়ান শট, প্রত্যেকটা শটে প্রত্যেকটা রিজিয়নকে সে অ্যানালাইসিস করে ফাইনালি সে কি করে একটা ম্যাপ জেনারেট করে। এটাকে বলে ফিচার ম্যাপ অথবা ফিচার ইম্পর্টেন্স ম্যাপ হিসেবে আমরা কি করি, অভিহিত করি। এটার মাধ্যমে সে কি করে ভিজুয়াল ইনফরমেশন গুলো অ্যানালাইসিস করে ফাইনালি সে কি করে ডিসিশন মেক করার চেষ্টা করে। এটা হচ্ছে জেনারেলি মডেলিং স্ট্রাকচার, মানে এইভাবে আসলে একটা মডেল কাজ করে। এই যে আমরা যদি দেখি, আমরা যদি দেখি সেটা হচ্ছে এই যে আচ্ছা আপনাদের একটা অ্যানাউন্সমেন্ট নিবে, আমরা এই পোরশনটা একটু পরে আলোচনা করতেছি। একটা অ্যানাউন্সমেন্ট আমরা শুনে ফেলি, তারপর ইনশাআল্লাহ আর কি। জাওয়াদ ভাই আপনি অ্যানাউন্সমেন্টটা দিয়ে দেন আর কি। ওকে, থ্যাংক ইউ। আমি জাওয়াদ বলছি, ইনোভেটিভ স্কিলস থেকে কোঅর্ডিনেটর। সো আশা করি আপনাদের ওয়েবিনারটি খুবই ভালো যাচ্ছে, এন্ড আপনাদের যা যা কোশ্চেন আছে ইনশাল্লাহ আমাদের তানভীর ভাইকে বলবেন। আর আমি যে বিষয়টা কি বলতে যাচ্ছি, আমাদের একটা নিউ কোর্স লঞ্চ হচ্ছে, নিউ কোর্স না, আমাদের প্রিভিয়াসলি কম্পিউটার ভিশন, স্পেসিফিকলি মেডিকেল ইমেজিং এর উপর আমরা এটা স্টার্ট করছি। ঠিক আছে, কোর্সের ফুল ডিটেলসটা আমি চ্যাট বক্সে দিয়ে দিব, পাশাপাশি আমি গ্রুপেও দিয়ে দিব। আর এটা ইনশাল্লাহ শুরু হবে 16 তারিখ থেকে, মানে 16 মে মাসের 16 তারিখ থেকে। আরেকটা বিষয় সেটা হচ্ছে, আপনারা আলহামদুলিল্লাহ অনেকেই প্রায় 80 জনের মতো আছেন ওয়েবিনারে।
তো আমাদের একটা স্পেশাল অফার, সেটা হচ্ছে যারা আর্লি রেজিস্ট্রেশন করবে 25 এপ্রিলের মধ্যে, তাদেরকে আমরা রেইনফোর্সমেন্ট লার্নিং, যেটা রিসার্চের জন্য খুবই ইম্পর্টেন্ট, আপনারা হয়তো বা সবাই জানবেন, এই বিষয়টা নিয়েও গবেষণা করেছেন বা পড়াশোনা করেছেন, রেইনফোর্সমেন্ট লার্নিং। তো এই কোর্সের সাথে আমরা ইনশাল্লাহ ফ্রিতে দিব। হ্যাঁ, কম্পিউটার ভিশন ফর মেডিকেল ইমাজিনের সাথে আমরা রেইনফোর্সমেন্ট লার্নিং কোর্সটা ফ্রিতে দিব, ঠিক আছে? আর কোর্সের প্রাইসটা যদি বলে রাখি, 3600 টাকা পড়বে আফটার ডিসকাউন্ট। মূল প্রাইসটা হচ্ছে আপনাদের 6000 টাকা, ঠিক আছে? তো ইনশাল্লাহ আপনারা ডিটেলসটা দেখে নেবেন, আর যা যা প্রয়োজন আছে আমাকে ইনবক্স করতে পারেন আরো ডিটেলসের জন্য। আর যদি মনে হয় যে একটু টিচারের সাথে কনসাল্ট করবেন কোর্সটা নিয়ে, বা আপনার ক্যারিয়ার নিয়ে, কোর্স নিয়ে না শুধু ক্যারিয়ার নিয়ে যদি ডিসকাস করতে চান, অবশ্যই আমাদের টিচারের সাথে কনসাল্ট করতে পারেন, ঠিক আছে? আমি ডিটেলস গুলো চ্যাট বক্সে দিয়ে রাখছি, ঠিক আছে? থ্যাংক ইউ। তানভীর ভাই ইনশাল্লাহ কন্টিনিউ করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ জাওয়াদ। আচ্ছা, সেমিনার কয়টা পর্যন্ত হবে? আমরা শেষ পর্যায়ে বলবো না, আমরা একটা পোর্শন মানে অলমোস্ট কমপ্লিট, কিছু পয়েন্ট বাকি আছে, এগুলো আমরা দেখবো আর কি আস্তে আস্তে। আমাদের স্পেসিফিক্যালি আমি কোডিং পার্টটা একটু দেখাবো, কিভাবে আমরা অ্যানালাইসিস করি, ওইটা করে তারপর শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আমরা একটু আলোচনা করি আর কি। ওকে, আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে আমি যে ইনফরমেশন গুলাকে আমি কি করতেছি, অ্যানালাইসিস করতেছি থ্রু কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক দিয়ে। হ্যাঁ, এটা একটা নেটওয়ার্ক, এরকম আর আসলে ডিফারেন্ট টাইপস অফ আসলে নেটওয়ার্ক আছে। সো এখন যদি আমি দেখি এটা একটা এক্সাম্পল, এটা একটা রিসার্চ পেপার থেকে নেওয়া, যেখানে ইমেজটা অ্যানালাইসিস করছে। এই যে আমি একটা ইনপুট ইমেজ নিলাম, এটা এখানে যে বললাম কনভলিউশনাল লেয়ার, একটু আগে যে আমি কনভলিউশনাল লেয়ার যেভাবে অপারেশনটা করে, যে ওয়ান শট করে, সে কি করে, অ্যানালাইসিসটা করে ফাইনালি একটা ম্যাপ জেনারেট করে। সো সেম গোজ টু এই যে ইনপুট ইমেজ, মানে ব্রেনের একটা ইমেজ, এই ইমেজটা সে কি করতেছে, অ্যানালাইসিস করতেছে। অ্যানালাইসিস করার পর ফাইনালি সে পুলিং লেয়ার এটাকে সামারাইজ করে তারপর গিয়ে ফাইনালি সে আউটপুট প্রদর্শন করতেছে। এটা একটা কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, সিম্পল, খুবই সিম্পল একটা কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। তো ইমেজ দিয়ে অ্যানালাইসিস করে সে প্রেডিকশন করতেছে ইমেজটা মানে ইয়া কিনা, অ্যানোমালি না কিনা। এটা একটা জাস্ট এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাই। সো আমাদের কম্পিউটার ভিশনে, এটা আমরা শুধুমাত্র মেডিকেল ইমেজিং এর ক্ষেত্রে না, কম্পিউটার ভিশনে আমরা কয়েক রকম মেথড দেখি। কয়েক রকম মেথডের মধ্যে যেটা আমরা বলি সেটা হচ্ছে ক্লাসিফিকেশন, ইমেজ ক্লাসিফিকেশন, আরটা হচ্ছে অবজেক্ট ডিটেকশন, আরটা হচ্ছে ইমেজ সেগমেন্টেশন। আমাদের যে কোর্স যেটা আছে, থ্রু আউট দা কোর্স আমরা আসলে এই বিষয়গুলাই পড়াই, যে একটা ইমেজকে কিভাবে ক্লাসিফাই করে, একটা ইমেজকে কিভাবে, অবজেক্টকে কিভাবে ডিটেকশন করে, ইমেজের মধ্যে তো অবজেক্ট অথবা সিন আছে, ওই অবজেক্টকে কিভাবে ডিটেকশন করে, সেগমেন্টেশন কিভাবে করে। তিনটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড মেথড। বিভিন্ন রকম মডেল গুলা দিয়ে কি করা হয়, কাজগুলা করা হয় আর কি। সো ক্লাসিফিকেশনের স্ট্রাকচার একরকম, অবজেক্ট ডিটেকশনের স্ট্রাকচার একরকম, আর সেগমেন্টেশনের স্ট্রাকচার আসলে একরকম। তো ক্লাসিফিকেশন যে জিনিসটা করে সেটা হচ্ছে সে শুধুমাত্র একটা জিনিসের আনসার দেয়, সেটা হচ্ছে ইমেজটা কি অথবা কিসের ইমেজ, জাস্ট এই আনসারটা দেয়। অথবা বলতে পারি এটা একটা ব্রেনের ইমেজ, অথবা এটার একটা হোয়াটএভার, যে কোনো একটা ইমেজ, হ্যাঁ, একটা আনসারটা দিবে। এটা একটা লিভারের ইমেজ, এতটুকু সে এতটুকু বলতে পারে, এর বাইরে আসলে কিছু বলতে পারে না। আমরা যে ইমেজকে অ্যানালাইসিস করতে যাই থ্রু কম্পিউটার ভিশন, থ্রু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে, তো ক্লাসিফিকেশন যে জিনিসটা করে সেটা হচ্ছে সে বলতে পারে এখানে কি আছে, অথবা এটা কিসের ইমেজ, এটা লিভারের ইমেজ, এতটুকু। ক্লাসিফিকেশন এই আনসারটাই দেয়। কিন্তু অবজেক্ট ডিটেকশন তার চেয়ে একটা অ্যাডভান্স মেথড। অবজেক্ট ডিটেকশন কি করে, সে এই কথাটা বলে এখানের মধ্যে কি আছে, এটা অথবা এই ইমেজটা কিসের ইমেজ, এই ইমেজটা লিভারের ইমেজ, সেটা বলে। পাশাপাশি সে আরো কিছু বলে, সে হচ্ছে ইমেজটা মানে ওই অবজেক্টটা ইমেজের কোন জায়গায় আছে, সে লোকেশনটাকে কি করে, আইডেন্টিফাই করে থ্রু বাউন্ডিং বক্স। মানে ইমেজটা ঠিক কোন জায়গায় আছে, কোন পোরশনে আছে, এটাকে সে কি করে স্পেসিফাই করে। এটা হলো অবজেক্ট ডিটেকশন। অবজেক্ট ডিটেকশন ক্লাসিফিকেশনও করে, ইমেজটা কি অথবা কি আছে ইমেজের মধ্যে সেটাও বলে, পাশাপাশি কোন জায়গায় আছে, ইমেজের মধ্যে কোন পোরশনে আছে এই জিনিসটাও বলে। ইমেজ অ্যানালাইসিস করতে গেলে আমরা বিভিন্ন রকম ইন্টেন্সিটি শুরু করে বিভিন্ন রকম সবকিছু বুঝলাম,
কিন্তু যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থ্রো দিয়ে আমরা ইমেজের মধ্যে কি আছে, কোথায় আছে, কি আছে, ক্লাসিফিকেশন আনসার দেয়, কোথায় আছে, কি আছে এবং কোথায় আছে, দুইটা আনসার একসাথে যদি কে দেয়, অবজেক্ট ডিটেকশন মেথডটা। এখানে লিভার আছে, আমরা 99% শিওর এই জায়গাটায় আছে। থ্রো বাউন্ডিং বক্স দিয়ে আমরা কি করে ফেলি, পারফেক্টলি বলে দিই। এই দুটোটা গেল মেথড। এটা হচ্ছে একটা অ্যাডভান্স মেথডকে আমরা বলি হচ্ছে সেগমেন্টেশন। এটা হচ্ছে ইমেজ সেগমেন্টেশন। সেগমেন্টেশন হচ্ছে পিক্সেল লেভেল অ্যানালাইসিস। পিক্সেল লেভেল অ্যানালাইসিস বলতে এখানে আসলে শুধুমাত্র বাউন্ডিং বক্স দিয়ে ডিফাইন করা না, বাউন্ডিং বক্সের পাশাপাশি সে প্রত্যেকটা কার্ভ, এখানে আসলে এইচ নিয়ে অনেক বেশি অ্যাডভান্স কাজ হয় একদম পারফেক্টলি। মেডিকেল ইমেজিং এর ক্ষেত্রে সেগমেন্টেশনটা খুব বেশি ইউজ হয়। হ্যাঁ, বাকি দুইটা ইউজ হয়, ক্লাসিফিকেশনও অবশ্যই ইউজ হয়, অবজেক্ট ডিটেকশনও ইউজ হয়, কিন্তু সেগমেন্টেশনটা একটু বেশি ইউজ হয়। কেন? কারণ এটা মোর অ্যাকুরেট। সে প্রত্যেকটা পোরশনকে একদম অ্যাকুরেটলি কি করে, আইডেন্টিফাই করে। সেগমেন্টেশন সে পিক্সেল লেভেল অ্যানালাইসিসটা করে। এগুলো জাস্ট কি আছে, কোথায় আছে, এতটুকু। কি আছে এটা দুইটা আনসারই দেয়, কিন্তু সে কি আছে, কোথায় আছে এগুলো তো বলে। হ্যাঁ, পাশাপাশি তার প্রিসাইজ লোকেশন তো না, ডিরেক্ট প্রিসাইজ লোকেশন, একদম পিক্সেল লেভেল অ্যানালাইসিসটা করে, এজ ধরে অ্যানালাইসিস করে, সেগমেন্ট করে, গ্রুপিং করে। সো কম্পিউটার ভিশনের পুরো থ্রু আউট দ্য জার্নি আসলে যে জিনিসটা হয় মেডিকেল ইমেজিং এর ক্ষেত্রেও এই পোরশন গুলো আসলে করা হয়, মানে ইমেজ ক্লাসিফিকেশন, অবজেক্ট ডিটেকশন আর ইমেজ সেগমেন্টেশন। এই পোরশন গুলো আসলে কি করা হয় দেখা হয়। তো এটাই আমাদের প্রেজেন্টেশন ছিল। আমরা একটু কোডিং এ হালকা পাতলা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো মানে ওভারঅল অ্যানালাইসিসটা। তারপর আমি আবার আপনাদের সাথে আলোচনা করবো বিভিন্ন প্রশ্ন নিয়ে। সো আমি জাস্ট একটা সিম্পল মডেল, আমি একটা ক্লাসিফিকেশন মডেল ডেভেলপ করে এখানে দেখাবো আজকে। আমাদের কোর্স আসলে ইমেজ সেগমেন্টেশন, ডিটেকশন, ক্লাসিফিকেশন সবকিছুই আছে। তো আমি জাস্ট সিম্পলি আজকে একটা দেখাবো। তো আমার স্বাভাবিক, আমরা যদি মডেল ডেভেলপ করতে চাই, ইমেজ ক্লাসিফিকেশন করতে চাই আর কি, আমাদের লাইব্রেরি গুলোকে ইম্পোর্ট করা লাগবে। র্যান্ডম, নিউমেরিক্যাল, পাইথন, তারপর পান্ডাস, এগুলো প্রত্যেকটা নিউমেরিক্যাল, পাইথন হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলা করে, পাশাপাশি পান্ডাস হচ্ছে ডেটা সেটটা বিভিন্ন রকম সিএসভি টিএসভি ফাইল গুলাকে সে ম্যানিপুলেট করে, হ্যাঁ, রিড করে, রাইট করে। তারপর ম্যাটপ্লটলিব হচ্ছে বিভিন্ন রকম প্লটিং করতে গেলে, শো করাইতে গেলে কাজ হয়। সিভি হচ্ছে কম্পিউটার ভিশনের লাইব্রেরি। এই যে আমরা একটা ইমেজের স্ট্রাকচার অ্যানালাইসিস করি, এগুলা করতে গেলে আমাদের কম্পিউটার ভিশনটা লাগে। পাশাপাশি গ্লোব আছে, কালেকশন আছে, তারপর আমাদের সার্কিট প্ল্যান, যেটাকে স্কেলার্ন একটা লাইব্রেরি, এটার মাধ্যমে আমরা ট্রেন টেস্ট স্প্রে, এটা সম্বন্ধে আমরা বলতেছি সামনে। পাশাপাশি ক্লাসিফিকেশন রিপোর্ট, কনফিউশন ম্যাট্রিক্স, হ্যাঁ, এইগুলা আসলে এগুলো হচ্ছে ইভালুয়েশনের জন্য লাগে, কনফিউশন ম্যাট্রিক্স আর কনফিউশন, মানে বিভিন্ন রকম ক্লাসিফিকেশন রিপোর্ট, কনফিউশন ম্যাট্রিক্স। তারপর আমরা যে ফ্রেমওয়ার্ক, এখানে আমি টেনসরফ্লো দিয়ে করছি, পাশাপাশি পাইটর্চ খুব গুরুত্বপূর্ণ ফ্রেমওয়ার্ক, পাইটর্চ আমাদের লাগে। হ্যাঁ, এখান থেকে আমরা পাইটর্চ, টেনসরফ্লো থেকে লেয়ার, মডেলস, হ্যাঁ, তারপর আমাদের বিভিন্ন রকম ইউটিলিটিস গুলো, ক্যাটাগরিক্যাল, বিভিন্ন রকম, আই মিন আমাদের যা যা দরকার, আমাদের লাইব্রেরি দরকার, লাইব্রেরি গুলোকে আমরা ইম্পোর্ট করলাম। তারপর গিয়ে আমি ডাটা সেটটাকে, আমাদের ডাটা সেট যেটা নিয়ে কাজ করব, আমি বেসিক্যালি অ্যালজাইমার ডিজিজ নিয়ে কাজ করছি। তো অ্যালজাইমার ডিজিজের পার্টটাকে ডিফাইন করলাম, আর ইমেজের সাইজটাকে আমি, একটা কথা হচ্ছে আমরা যখন ইমেজ নিয়ে অ্যানালাইসিস করি, একটা ইমেজের মাল্টিপল সাইজ নিয়ে অ্যানালাইসিস করতে গেলে ঝামেলায় পড়তে হয়। তো ইমেজ ইউনিফর্ম সাইজ দিয়ে আসলে কি করতে হয়, এটাকে ডিফাইন করে নিতে হয়। তো আমি একটু ফোল্ডার স্ট্রাকচারটা চেক করলাম যে আমার অ্যানালাইসিস করতে ইজি হয়। আমি দেখলাম আমার এখানে 4 রকম ক্লাস আছে, পাশাপাশি আমাদের এই ইমেজ গুলো আছে, এতটা করে ইমেজ আছে। তারপর আমি একটু দেখলাম ওভারঅল, তারপর আমি ডিস্ট্রিবিউশনটা একটু প্লট করালাম, মানে কোন ক্লাস আসলে কতটা করে আসলে ইমেজ আছে আর কোন ক্লাসে কতটা করে আছে। তারপর আমি জাস্ট সিম্পলি একটু ইমেজের স্ট্রাকচারটা একটু চেক করলাম। হ্যাঁ, কিরকম, এই যে আমার দেখেন ভালো মতো, এই যে আমাদের যে অরিজিনাল যে ইমেজটা, সে হচ্ছে 208/176/3, আই মিন এটা হচ্ছে একটা 2 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন। এখানে হচ্ছে হাইট, ওয়েট, চ্যানেল, হাইট, ওয়েট, চ্যানেল। চ্যানেল হচ্ছে ওই যে আমাদের RGB, ঠিক আছে, চ্যানেল, হাইট, ওয়েট, হাইট হচ্ছে এত 208 আর 176, আর 3টা হচ্ছে তার চ্যানেল। এটা এইভাবে আছে, এটা ওইভাবে আছে। তা আমি এইটারে একটা 128/128/3 এটা ইউনিফর্ম করে নিলাম আমার মতো করে। হ্যাঁ, অরিজিনালিও রাখতে পারেন, কিন্তু
আমি জাস্ট 128/128 একটা রাখলাম। হ্যাঁ, আপনাদের মতো করে আপনারা বাড়াইও নিতে পারেন। ওকে, তো তারপর আমি এটার ইমেজের ইন্টেন্সিটিটা একটু টেস্ট করছি। ইন্টেন্সিটি বলতে কিরকম, এই যে আমার যে ইমেজটা আছে, হ্যাঁ, এই ইমেজের কোন জায়গায় আসলে কতটুকু আছে। আমাদের ইমেজের রেঞ্জ কত, 0 থেকে 255। হ্যাঁ, 0 থেকে 255 কোন ইন্টেন্সিটি মানে কোন পিক্সেল ভ্যালু কত আছে। এখানে যে দেখেন 0 পিক্সেল ভ্যালুটা অনেকগুলা আছে। কেন? কারণ এখানে অধিকাংশ পয়েন্ট আসলে কালো, এখানেও কালো, এখানেও কালো, তো 0। হ্যাঁ, এভাবে আস্তে 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 বিভিন্ন রকম পিক্সেল ভ্যালু গুলা আমি এটা ডিস্ট্রিবিউট, মানে এই ডিস্ট্রিবিউশন, এই হিস্টোগ্রামের মধ্যে আমরা পিক্সেল ভ্যালু ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমরা একটা কি পাচ্ছি, একটা ধারণা পাচ্ছি। হ্যাঁ, এই পিক্সেল ভ্যালু ইন্টেন্সিটির মাধ্যমে। তারপর আমার এজ গুলা, আমি RGB করলাম, এটা একটা ফিল্টারিং টেকনিক। তারপর আমার কন্ট্রাস্ট একটু চেক করলাম কতটুকু কি হয়। তারপর আমি হিস্টোগ্রামটা ইকুয়ালাইজেশন, এটা একটা ওয়েল নোন টেকনিক। হিস্টোগ্রাম গুলোকে একটু ইয়ার মধ্যে নিয়ে আসা, ইকুয়ালাইজারের মধ্যে নিয়ে আসা। এটা মাল্টিপল একটু ফ্লাকচুয়েট করতেছে, একটা ইকুয়ালাইজারের মধ্যে নিয়ে আসা, এটা খুব কমন টেকনিক। তারপর হচ্ছে এজ টেকনিক। এজের মধ্যে আমি বললাম না গ্রেডিয়েন্ট অ্যানালাইসিস, এখানে সবেল এক্স, সবেল ওয়াই। সবেল হচ্ছে ওই গ্রেডিয়েন্টের উপর বেস করে কাজ করে। আই মিন কোন জায়গায় ইন্টেন্সিটি গুলা বেশি চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এই যে আমার অরিজিনাল যে ইমেজটা, তারপর আমার যে এই পোর্শন গুলা, মানে এইজ গুলাকে সে পারফেক্টলি ডিফাইন করতে চেষ্টা করতেছে, সেম। হ্যাঁ, তারপর আমার সবেলের যে ম্যাগনিটিউড একদম পারফেক্টলি করার চেষ্টা করতেছে। ক্যানি এজ, এটা একটা মেথড, এটাও সে কি করতেছে, এইজ গুলাকে পারফেক্টলি অ্যানালাইসিস করার চেষ্টা করতেছে। হ্যাঁ, এভাবে সে করতেছে। আই মিন আমরা এই যে স্ট্রাকচারটা যেন বুঝতে পারি। তারপর গিয়ে আমি এটা একটু দেখলাম, বিভিন্ন রকম ক্লাস ওয়াইজ দেখলাম আর কি, বিভিন্ন রকম ক্লাস ওয়াইজ। তারপর গিয়ে এই যে আমি একটু আগে সবার সাথে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে বললাম না, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে জন্য আমি মডেলটা রেডি করলাম। তারপর গিয়ে আমি জাস্ট সিম্পলি দেখলাম ইমেজটা। তারপর যে জিনিসটা ওই যে বললাম ট্রেন টেস্ট স্প্লিট। আমরা তো আসলে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এ লার্নিং হচ্ছে বেসিক্যালি দুই প্রকার। সেটা হচ্ছে সুপারভাইজড আর আনসুপারভাইজড লার্নিং। সুপারভাইজড লার্নিং এর সিস্টেম হচ্ছে আসলে কি হয়, একটা মনে করেন আমাদের মধ্যে 100টা ইমেজ আছে, 100টা ইমেজের মধ্যে আমরা কি করি, লেভেলিং করে এটাকে 80টা আমরা কি করি ট্রেনিং এর জন্য রাখি, আর 20টা আমরা টেস্টিং এর জন্য রাখি উইথ লেভেল। হ্যাঁ, এটাকে আমরা করি। সো এই জিনিসটাই আমি করছি, আমি 30% টেস্টিং এর জন্য রাখছি, বাকি 70% ট্রেনিং এর জন্য। অর্থাৎ আমি যে ডাটা লোড করছি ওখানে টোটাল 70% কে আমি ট্রেনিং এর জন্য রাখি দিছি, বাকি 30% আমি টেস্টিং এর জন্য রাখছি। এই তো আমার যে মডেল, এই মডেলটা যদি একটু দেখি, সেটা হচ্ছে এই যে আমি এখানে বললাম যে আমার একটা কনভলিউশনাল লেয়ার, একটু আগে যে স্ট্রাকচারে যেটা দেখালাম, ওখানে আমার 32 ইউনিটস 3x3 একটা কার্নেল, এটা দিয়ে আমি অ্যানালাইসিস করে এটা মডেলের সামারিটা যদি একটু দেখি, এই যে আমার ইমেজ বেসিক্যালি সে কি করছে 128/128 হ্যাঁ নিচে 32, তারপর এটাকে সাইজটা রিডিউস করছে 64, 32 এভাবে করতে 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 এক সময় এসে 4x4/128 টা চ্যানেল আছে। পাশাপাশি এটাকে ফ্ল্যাটেনিং করার পর এইটা 2048 ফাইনালি গিয়ে আমি কি করছি, ডান্স ক্লাস, যেহেতু আমার 4টা ক্লাস সেজন্য আমি এখানে 4টা এখানে আমি করলে আমার মডেলটার প্যারামিটারস এত, এভাবে আমাদের। তারপর আমি মডেলটাকে জাস্ট 2টা একক দিছি, জাস্ট 2টা একক দিয়ে ট্রাই করছি, এতটুকু আসলে, এর বেশি কিছু না, জাস্ট 2টা একক দিয়ে ট্রাই করছি। তারপর আমি আমার কনফিউশন ম্যাট্রিক্স, হ্যাঁ, যেটা দিয়ে আমি মডেলটার আন্ডারস্ট্যান্ডিং করি সে কতটুকু ভালো বা কতটুকু খারাপ। তারপর এই যে আমার ট্রু প্রেডিকশন দেখতেছি, মানে ট্রুলি সেটা কি ছিল, নন ডিমেন্টেড ছিল, এটা প্রেডিকশনও ভালো করছে। এটা একটা বেসিক মডেল, আমি এখানে আসলে কোনো অপটিমাইজেশন কোনো কিছুই করি নাই, জাস্ট সিম্পল। হ্যাঁ, তারপর আমার ফিল্টার গুলা দেখতেছি, ওই যে আমি ওখানে দেখাইছিলাম আমার ফিল্টার গুলা, প্রত্যেকটা ফিল্টারে সে কি আবে নিছে, একটা সিম্পলি কি করেছি একটু ইনপুট ইমেজের জন্য, এই যে আমাদের ইনপুট এই জিনিসটা একটু যদি দেখেন, দেখতে আমি একটু করি, এই যে এটা ম্যাপ, কনভলিউশনাল ম্যাপ, সে কোন পোরশনকে কিভাবে অ্যানালাইসিস করতেছে, এই যে এটা একটা পোরশনকে অ্যানালাইসিস করতেছে, এই পোরশনটাকে একটা পয়েন্ট অ্যানালাইসিস করতেছে, প্রত্যেকটা ম্যাপ, প্রত্যেকটা চ্যানেল একটা পয়েন্টস কে অ্যানালাইসিস করে। হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা পোরশন, এখানে বিভিন্ন রকম, এটা লেয়ার বাই লেয়ার অ্যানালাইসিস, এখানে একদম ডিটেইল অ্যানালাইসিস। আমার টোটাল মডেলটা কোন পোরশন ধরে ধরে অ্যানালাইসিস করতেছে আমি এখানে জাস্ট প্লট করাইছি। আমি যেটা মুখে মানে জাস্ট একটা থিওরিটিক্যালি বললাম, সেটা এখানে প্লট করে দেখালাম মডেল রানিং করে। এটাই
আপাতত বেসিক স্ট্রাকচার এই আর কি। সবাইকে ধন্যবাদ। আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, 1 বাই 1 আপনারা হাত তুলেন, আমি আপনাদের কোশ্চেনের 1 বাই 1 আনসার দিব আর কি। আমাদের প্রেজেন্টেশন এতটুকুই। আপনারা হাত তুলেন। আচ্ছা, সাইফুর রহমান ভাই বলেন ভাই। আসসালামু আলাইকুম তানভীর ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? জি ভালো আছি। চিনতে পেরেছেন? লাইক রমজানে একসাথে ইফতার করেছিলাম। আচ্ছা আচ্ছা, জি জি চিনতে জি। পেরেছি। জি ভাই বলেন। জি 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 বলছিলাম যে আমার একটা কোশ্চেন ছিল, ধরেন যে ফিউচারে যদি এআই দিয়ে ধরেন ভুল ডায়াগনোসিসের কারণে কোনো রোগীর যদি ক্ষতি হয়, হ্যাঁ, তবে এর দায়ভার আসলে কার উপর পড়তে হবে? নাকি আমি ডেভেলপার, নাকি ডাক্তার, নাকি হাসপাতালের কর্তৃপক্ষের উপরে? ধরেন যে রিসার্চার হিসেবে সবগুলোর উপর। আমাদের মডেলে জি জি এইসব বিষয়ে কি কোন রকম ধরেন যে আনসার্টেন এস্টিমেশন মানে অ্যাড করা উচিত কিনা, যদি এই ব্যাপারে আমি একটু এনলাইটেন করতেন। আসলে এভাবে বলতে গেলে এটা মানে অ্যাপ্লিকেশন অনেকটা কিছু যখন ডেভেলপ করা হয়, মানে বিশেষ করে এটা প্রথমে প্রাথমিকভাবে তো R&D তে থাকে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফেজে থাকে। রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফেজে এটা আসলে ততক্ষণ পর্যন্ত আসলে কি হয় না, মানে ইন্টিগ্রেশন আই মিন ইন্ডাস্ট্রিয়াল ইমপ্লিমেন্টেশনটা হয় না, রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশনটা আসে না, ততক্ষণ পর্যন্ত এটার অ্যাকুরেসি লেভেলটা মানে ট্রায়ালে দেওয়ার পর এটা অনেক বেশি কি হয়, অ্যাকুরেট হয়। তো এটা তো জি। আছে। পাশাপাশি আসলে এখানে এজ এন এআই আমরা যতই বলি না কেন ডিজিজ ডায়াগনোসিসের জন্য ইউজ হবে, এটা এজ এন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে, করবে ভবিষ্যতেও এজ এন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। এটা আসলে কখনোই যে ডিরেক্ট দখল করবে এটা আমি মনে করি না, যতই অ্যালগরিদমিক্যালি অ্যানালাইসিস করুক না কেন। কারণ হিউম্যান ভিশন, হিউম্যান প্রতি শুরু করে মানে সবকিছুই এগুলো নন লিনিয়ার স্ট্রাকচারে কাজ করে আর কি। তো যেহেতু এটা নন লিনিয়ার স্ট্রাকচারে কাজ করে, সো কখনোই আসলে এটা করতে পারবে আমার অন্তত মনে হয় না। কারণ আছে, কারণ হচ্ছে আমরা এখনো পর্যন্ত হ্যাঁ আপনারা দেখতেছেন আশেপাশে যে এআই অনেক কিছুই করতেছে, অনেক প্রিসাইসলি অনেক কিছু প্রেডিকশন করতেছে, এটা আমি স্বীকার করি। কিন্তু তারপরেও আমি এখনো পর্যন্ত স্পেসিফিক্যালি আজকে যেহেতু মেডিকেল ইমেজিং এর ক্ষেত্রে অনেক টাইনি ফিচার্স সে এখনো পারফেক্টলি প্রেডিকশন করতে পারে না, সে এখনো পারফেক্টলি অ্যানালাইসিস করতে পারে না। হ্যাঁ, মেডিকেল ইমেজের যে মডালিটিস গুলা সে এখনো অনেক ক্ষেত্রে অনেক কম দেয়, মানে কম ইনফরমেশন দিতে পারে আর কি। তো এটা আপনি যেটা বললেন আপনার যে আনসারটা ওটা আমি এখনো দিই নাই, সেটা হচ্ছে কে দায়ী হইতে পারে। অবভিয়াসলি যারা রিসার্চ করে আই মিন মডেলটা যারা ডেভেলপ করছে, পাশাপাশি এটাকে যারা ইমপ্লিমেন্টেশনে আছে, ওদের অবশ্যই এটা দায়ী নিতেই হবে, কিছু করার নেই। কিন্তু আমার মনে হয় না শুধুমাত্র এআই মডেলের উপর বেস করে আসলে কি করবে, ডায়াগনোসিস করবে, এই এজ এন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করাইতে পারে, এতটুকু অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করাইতে পারে। কিন্তু আমার মনে হয় না ওই ডিরেক্ট রিপ্লেস করানোর দুঃসাহসটা করবে। কারণ হচ্ছে কি, আমি তো দেখলাম এখনো পর্যন্ত এআই এর এত যুগ, মানে এত জয়কারের যুগেও আসলে কি আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে এখনো পর্যন্ত অনেক জিনিসই প্রিসাইসলি কি করতে পারতেছে না, প্রেডিকশন করতে পারতেছে না। অনেক জিনিসই মানে একুরেসি এখনো পর্যন্ত 80-75 এরকম। হ্যাঁ, আপনারা অনেক সময় মডেল টোডেল অ্যানালাইসিস করতে গেলে আপনারা যখন বিভিন্ন রকম পেপার গুলো ঘেটে দেখবেন, ওখানে আপনারা হয়তো দেখবেন যে এটা 99%। আপনারা ডাটা সেটটা একটু দেখিয়েন, দেখবেন যে 5000 ইমেজ, 6000 ইমেজ, 10,000 ইমেজ, কখনো দেখবেন এখানে 1 লাখ ইমেজ। কারণ আপনি যখন ট্রায়াল মানে ইন্ডাস্ট্রিতে যাবেন তখন এটা 1-1.5 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, হ্যাঁ 30-40 লক্ষ ইমেজ নিয়ে কাজ করতে হবে। কারণ ওই ইমেজ যখন সে ভালো আনসার দিবে তখনই আপনি এটাকে কি করতে পারবেন, ইমপ্লিমেন্টেশন লেভেলে যাইতে পারবেন। কিন্তু আপনি যখন এখানে মডেল গুলো দেখবেন, আই মিন বিভিন্ন রকম রিসার্চ পেপার গুলো ঘেটে দেখবেন, তখন আসলে আপনি দেখবেন হচ্ছে 99% দেখবেন, কিন্তু ইমেজ দেখবেন অনেক কম, 1000, 2000, 3000, 4000 ইমেজ দেখবেন। একটা এতটা কম ডাটা পয়েন্ট নিয়ে আমি আসলে একজন সম্পর্কে কি করতে পারি না, ডিসিশন মেক করাইতে পারি না। আপনি যদি আপনার সম্পর্কে অ্যানালাইসিস করতে যাই, আপনার মনে করেন কথা ধরে নিলাম হচ্ছে আপনার বয়স হচ্ছে 50 বছর, আমি একটা 1 বছরের ডাটা সেট নিয়ে মানে আই মিন 1 বছরের পোর্শন নিয়ে যদি কি করি আপনাকে জাজ করি তাহলে হবে না, আপনার আরো 49 বছরের আছে। তো সেম গোস টু, আশা করি আপনি আনসারটা পাইছেন আর কি ভাই। জি থ্যাংক ইউ তানভীর ভাই। একটা কোশ্চেন ছিল, এডিশনাল কোশ্চেন অ্যালং উইথ দিস, যদিও আনসারটা কাছাকাছি, বাট তারপর একটা কনফার্ম থেকে যাচ্ছে আমার মনে আর কি। হ্যাঁ, যদি অভয় দিতেন। জি বলে গেলাম, সমস্যা হচ্ছে যে ওই যে আমরা জানি লাইক ডিপ লার্নিং মডেলগুলোতে আমরা প্রায় ব্ল্যাক বক্স বলি, তাই না?
তো ধরেন একটা এআই যদি টিউমার ডিটেক্ট করে, হ্যাঁ, কিন্তু সেটা কেন টিউমার তার ব্যাখ্যা দিতে না পারে, তবে কি ডাক্তাররা সেটা ক্লিনিক্যালি লাইক অ্যাকসেপ্ট করবেন কিনা? এটা এখন কাজ চলতেছে এটা নিয়ে। ব্ল্যাক আচ্ছা। বক্স মডেল তো বলে, এখন এটা নিয়ে এক্সপ্লেনেবল এআই যেটাকে বলে, সেটা বিভিন্ন জি। রকম মেথড আছে, গ্র্যাডক্যাম, ক্লাস প্লাস, আর যদি শুরু করে বিভিন্ন রকম মেথড আছে, কনভলিউশনাল ফিল্টার। এই যে আজকে আমি যে কনভলিউশনাল ফিল্টার গুলো নিয়ে বলছি, জি। হ্যাঁ, ভিজুয়াল গুলো জি। বলছি, এগুলো নিয়ে এখন খুব অ্যাডভান্স কাজ চলতেছে, যেটার মাধ্যমে কি করতে পারি, আমি ইন্টারপ্রেট করতে পারি, মডেলটাকে পারফেক্টলি ইন্টারপ্রেট করতে পারি। এটা নিয়ে কাজ আচ্ছা চলতেছে। আচ্ছা আচ্ছা, বলছেন যে এক্সপ্লেনেবল এআই, তাই না? হ্যাঁ, এক্সপ্লেনেবল এআই, পাশাপাশি আরো কিছু মেথড আছে, মানে আই মিন জি। মডেলটা ইন্টারপ্রেট করার জন্য বিভিন্ন রকম মেথড গুলা নিয়ে এখন কাজ হচ্ছে, অনেক কাজ হচ্ছে, কিন্তু এখন এটা এনাফ না, এটা অনেক কাজ হচ্ছে। আচ্ছা, এটারে তার মানে perfect যে এক্সপ্লেনেবল এআই লাইক কাইন্ড অফ লাইক এই যে ব্ল্যাক বক্স মিথোলজি ব্রেক করার জন্য, তাই না? হ্যাঁ, এটা ব্ল্যাক বক্সের পয়েন্টটাকে ব্রেক করার জন্য চেষ্টা করতেছে। তার মানে না যেটা আসলে 100% পারছে, কিন্তু চেষ্টা জি। করতেছে অনেকাংশে, অনেক দূর পয়েন্টের সে আনসার দিতে পারতেছে, কিন্তু অনেক কিছু আচ্ছা। পারতেছে না। আমরা যে এখানে মডেল গুলাতে আপনি ব্যাক প্রপাগেশন, চেইন রুলের পয়েন্টস গুলা দেখবেন, ওখানে আসলে অনেক কিছু কি আছে এখনো পর্যন্ত। আমরা অন্ধকারের মধ্যে থাকি, ওয়েটস গুলাকে অ্যাসাইন করাতে শুরু করে আমরা অন্ধকারের মধ্যে থাকি। তো বেসিক্যালি ইমেজ গুলাকে অ্যানালাইসিস করতে গেলে জেনারেল ইমেজের হিটম্যাপ গুলো জেনারেট করায় তো আনসার দিচ্ছে, কিন্তু যখন ইমেজ গুলাকে যখন সে ভেঙে ফেলে, একদম ফ্ল্যাটেনিং করে পিওর নাম্বার ইনফরমেশন এসে কনভার্ট করে অ্যানালাইসিস করে, তখন আসলে সে কিভাবে অ্যানালাইসিস করতেছে এটারও আসলে আনসারটা দেওয়া দরকার, পারফেক্টলি দেওয়া দরকার। এটা জি। নিয়ে কাজ চলতেছে, এটা নিয়ে হ্যাঁ কিছু মেথড আছে অবশ্যই, কিন্তু এখনো কাজ চলতেছে আর কি। যাই হোক, ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ তানভীর ভাই, থ্যাংক ইউ ফর দ্য অ্যান্সার্স। থ্যাংক ইউ। ওকে ওকে ভাই, তো মেহেদি ভাই যদি বলতেন। মেহেদি ভাই, মেহেদি ভাই আপনি আপনার কোশ্চেনটা করুন। মেহেদি ভাই আছেন? জি জি জি, শোনা যায় আমার কথা? জি জি ভাই, আসসালাম। শোনা যাচ্ছে। কি আমার ওয়ালাইকুম আসসালাম। কোশ্চেন ফার্স্ট ছিল, আমার সেশন কি আপনার এটা শেষ এখন? জি জি, আপাতত এতটুকুই আর কি। টপিক লিখছিলেন আপনাদের থিসিস টপিক এন্ড ডেটা সেট সিলেকশনের কিছু গাইডলাইন সম্পর্কে বলবেন, এটা যদি কিছু বলতেন। আচ্ছা আচ্ছা, এটা পরবর্তী পোর্শনে আরেকটা অ্যানাউন্স হবে মাঝখানে, এটা পোর্শন 1 আর কি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা পোর্শন 1 আসলে আমরা মানে মেডিকেল ইমেজের স্ট্রাকচারাল অ্যানালাইসিস এগুলো নিয়ে পড়ছি। হ্যাঁ, সেকেন্ড পোর্শনটা শীঘ্রই কি হবে ঘোষণা হবে। মানে এটা তো আমরা ইমেজের মডালিটি নিয়ে, তারপর ইমেজে কিভাবে কাজ করি, কি কি মেথড নিয়ে কাজ করি, এটা স্ট্রাকচারটা বুঝছি। তো সেকেন্ড পোর্শনে এটা আসলে রাইটিং এর ওভারঅল সব বিষয় নিয়ে আছে। জি, আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে কি জয় ভাই জি বলতেন। জয় ভাই যদি আপনার হচ্ছে। ভাই আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া। জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল যে আমরা তো এসব ক্ষেত্রে মানে মেডিকেল ক্ষেত্রে আমরা তো অনেক সময় ডেটা সেট সহজে খুঁজে পাই না, তো সেক্ষেত্রে ভাই আসলে কোত্থেকে এটা নিলে বেটার হয়, আপনি যদি একটু বলতেন ভাই। আসলে প্রথম বিষয় যেটা হচ্ছে, আমাদের আনফরচুনেটলি আমাদের সেকেন্ডারি ডাটা নিয়ে কাজ করতে হয়। সেকেন্ডারি ডাটা সেট নিয়ে কাজ না করলে আসলে আমাদের হয় না। কারণ হচ্ছে আমি আপনাদের যে অ্যালজাইমার ডিজিজের যে ইয়াটা দেখাইলাম, এখানে 4টা ক্লাস আছে। তো 4টা ক্লাসে আসলে কি হয়, মানে বিভিন্ন রকম ডিমেনশিয়া, নন ডিমেনশিয়া। তো এই মানে একটা আমি পুরো ঢাকা শহরে 1 বছর ধরে সার্ভে করলেও আমার মনে হয় না আপনি 2-3 1-1.5 ডাটা পাবেন, ইমেজ পাবেন আর কি। 1-1.5 একটু বেশিও পাইতে পারেন, মানে এতটুকু। কিন্তু আমি যে এখন যে বললাম না, লাখ ইমেজ হইলেও তো মডেলটা পারফেক্ট না। তো আমাদের আনফরচুনেটলি যেটা করতে হয় সেটা হচ্ছে সেকেন্ডারি ডাটা সেট নিয়ে কাজ করতে হয়, যেগুলা ডাটা পোর্টে আছে। জাস্ট লাইক আমরা ক্যাগলের যেগুলা ওয়েল ডিফাইন্ড ডাটা সেট, এগুলো আমরা ইউজ করতে পারি। পাশাপাশি IEEE ডাটা পোর্ট আমি আপনাদের কিছু লিংক দিয়ে দিব, ওখান থেকে আপনারা মেডিকেল ইমেজ কি করতে পারেন, সার্চ করতে পারেন। পাশাপাশি আপনারা রিসার্চ পেপার থেকে ডাটা সেট গুলো নিতে পারেন, মানে রিসার্চ পেপারে ওরা যে ডাটা সেট গুলো ইউজ করছে ওগুলো ম্যাক্সিমাম টাইমেই কি করে দেয়, ওপেন করে দেয়। হ্যাঁ, কিছু ক্ষেত্রে তো ক্লোজ রাখে অবশ্যই, কিন্তু ম্যাক্সিমাম টাইমে তারা ওপেন করে দেয়। ওপেন ওগুলা ইউজ করতে পারেন। তো বেসিক্যালি কালেকশনের বেসিসে সেকেন্ডারি ডাটা সেট, আমি অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার আপনারা কি করতে পারেন, সেকেন্ডারি ডাটা সেট নিয়ে কাজ করতে পারেন, এস্টিমেটটা বুঝা, অ্যানালাইসিস করা, এতটুকু। কিন্তু যখন আপনার লেভেলটা একটু হাই হবে, আপনি যখন মাস্টার্স পিএইচডি করতে যাবেন, হ্যাঁ, হাই লেভেল অ্যানালাইসিস করতে যাবেন, তখন আসলে কি করতে পারবেন, তখন গিয়ে আপনি প্রাইমারি ডাটা সেট নিয়ে কাজ করার জন্য সুযোগ পাবেন। কারণ আমি এই জন্য বলতেছি, কারণ মানে সময় তো সবসময় সীমিত।
সময় তো সবসময়ই সীমিত। কারণ হচ্ছে আপনি ডাটা সেট যদি পারফেক্টলি কালেকশন করতে যান তাহলে হবে কি, এই যে বললাম আপনি যে আলজাইমার্স নিয়ে কাজ করেন, ব্রেন টিউমার নিয়ে কাজ করেন, ব্রেন টিউমারের করে ডাটা সেট পাবেন, মানে আপনার থেকে ইমেজিং পাবেন না, ইউনিক ইমেজ আপনি 2-3 হাজার ইমেজ নিতেই তো আপনার অনেক দিন চলে যাবে। জাস্ট ডাটা কালেকশন প্রসেস, আপনি জাস্ট ডাটা মেডিকেল গুলাতে গিয়ে ইমেজ গুলা কালেকশন করা থ্রু বিভিন্ন রকম কানেকশন দিয়ে, কানেকশন করার পর এটাকে লেবেলিং করা, মানে এটা কোন ইমেজ, এটাকে আপনাদের লেবেলিং তো করতে হবে, লেবেলিং করা, লেবেলিং করতে গিয়ে এই কাজটা করতে তো আমাদের অনেকদিন সময় ব্যয় হয়ে যাবে। তো বেসিক্যালি সাজেস্ট করা সবাই হচ্ছে ওইটাই, যে আমরা ইয়াটাই করি, কি বলে সেকেন্ডারি ডাটা সেট নিয়ে কাজ করি। হ্যাঁ অবশ্যই প্রাইমারি ডাটা সেট নিয়ে অনেকজনই কাজ করে না যে এমন না, তখন তার সময় অনেক মানে অনেক প্ল্যান করে আগাইতে হয় আর কি। তো এটার প্রসেস হচ্ছে মূলত আমরা অনার্সের স্টুডেন্ট হয় আর মাস্টার্সের স্টুডেন্ট হয় অথবা পিএইচডি স্টুডেন্ট হয়, আমাদের কনসার্নিং যে ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টাল যে প্রফেসর আছে, টিচার যে আছে, ওদের কনসার্ন নিয়ে আমরা মেডিকেল বরাবর কি করতে পারি, অ্যাপ্রোচ করতে পারি। হ্যাঁ পার্সোনাল কানেকশন অলওয়েজ ম্যাটার, পার্সোনাল কানেকশন আপনার যদি ডাক্তার বন্ধু বান্ধব থাকে এটা অলওয়েজ ম্যাটার, এটা আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। কিন্তু অফিসিয়াল সিস্টেম হচ্ছে যেটা আমি যেভাবে করছিলাম সেটা হচ্ছে আমার ইউনিভার্সিটির প্রফেসর দিয়ে আমি কি করছি, এটা দিয়ে অ্যাপ্লাই করা, পরবর্তী ডাটা সেট কিছু কালেকশন করছি, কিন্তু খুব কম ডাটা সেট এজ এ টেস্টিং পারপাসের জন্য রাখছি। কিন্তু আসলে আমি যদি ট্রেনিং এবং টেস্টিং দুইটাই যদি আমি ওই অরিজিনাল ডাটা সেট দিয়ে করতে যাই আর কি, তখন আসলে আমার জন্য অনেক বেশি টাফ, কারণ এত ডাটা সেট আসলে কালেকশন করা নিয়ারলি ইম্পসিবল এর মতো পড়ে আর কি, যদি আমাদের হাতে সময় অনেক বেশি না থাকে। তো যখন আর সবচেয়ে বড় হচ্ছে ফান্ডিং, আমি যে দৌড়াদৌড়ি করবো, হে লেভেলিং করবো, এগুলো খুব বোরিং কিছু কাজকর্ম। তো আমাদের তো স্বাভাবিক আমাদের টাকা পয়সা ইনকাম করতে হবে, হ্যাঁ কেরিয়ার করতে হবে। তখন আসলে আমাদের ফান্ডিং না থাকলে এই বিষয়টা আসলে কষ্ট, ইম্পসিবল এর মতোই। ফান্ডিং তো থাকতে হবে অবভিয়াসলি। আশা করি ভাই আপনার উত্তরটা পাইছেন, আমি একটু ডিটেলে দেওয়ার চেষ্টা করছি। আমি জানি এটা অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে। আচ্ছা ভাইয়া আরেকটু কোশ্চেন ছিল ভাইয়া। জি জি ভাইয়া বলেন। আসলে ভাইয়া আমরা যখন মডেল ট্রেন করাতে যাই তখন আসলে ল্যাপটপে একটু প্রবলেম হয়, তো সেক্ষেত্রে আমাদের কনফিগারেশনটা কেমন হলে একটু বেটার হতে পারে আপনি বলতে পারবেন? কত ভালো, মানে যত আসলে সত্যি কথা বলতে যত ভালো মানে আসলে ভাই নিবেন। জিপিইউ লাগানোটা কি মাস্ট? হ্যাঁ হ্যাঁ জিপিইউ লাগানোটা মাস্ট বলবো না, কিন্তু জিপিইউ লাগাইতে পারলে অনেক বেটার আউটপুট পাবেন, আপনি অনেক ইজিলি ফ্রিকোয়েন্টলি কাজ করতে পারবেন, অনেক বেটার আউটপুট পাবেন। কিন্তু জেনারেলি আপনি যখন বেসিক রিসার্চ গুলা করতে গেলে আপনি ক্যাগল ইউজ করতে পারেন, ক্যাগলের নোটবুক গুলা ইউজ করতে পারেন, পাশাপাশি কোল্যাব ইউজ করতে পারেন। ক্যাগলে তো ফ্রি জিপিইউ আছে 30 আওয়ার জন্য, তো স্বাভাবিকভাবে আপনি ক্যাগল ইউজ করতে পারেন। ক্যাগলেতে জিপিইউ আছে, অনেক বেশি ফাস্ট ট্রেনিং হয়। সো বেসিক্যালি আমার মডেলটা ট্রেনিং এর জন্য, মডেলটা দ্রুত ট্রেনিং এর জন্য আমাদের জিপিইউ আমরা ইউজ করি। সো এই আর কি, আমরা যত ভালো হয়, সোজা কথা হচ্ছে যত ভালো কোডিং অনেক, মানে আমাদের ন্যূনতম কনফিগারেশন আমরা বলি হচ্ছে 8 জিবি অথবা 8 জিবি র্যাম অথবা আমাদের একটা এসএসডি, হ্যাঁ একটা নির্দিষ্ট পরিমাণ এসএসডি, এটা সিপিইউ হলে চলে সিম্পলি। তো এটা দিয়ে আমরা রান করতেই পারি, কিন্তু এটা দিয়ে আমরা কিছু অনেক বেশি ডিফিকাল্টিস ফেস করব। আমার বেটার হয় এসএসডিটা একটু বেশি করে নেওয়া যত সম্ভব, আমরা জিপিইউ নেওয়া, যেগুলো জিপিইউ নিতে পারলে ভালো, নিতে পারলে আমাদের ট্রেনিংটা অনেক ফাস্ট হয়, অনেক বেশি ইজিলি আমরা হ্যান্ডেল করতে পারি, এই আর কি। তো আমরা বেসিক্যালি আমি যখন সবার তো আসলে সুযোগ থাকে না যে ইয়াটা ইউজ করা, জিপিইউটা বাই করা, সো কেবল ইউজ করতে পারি, কেবলটা ভালো, কেবল অনেকাংশে অনেক ভালো পারফর্ম করে আর কি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তারেক ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো ভাই। ভাই আমার দুইটা প্রশ্নের মধ্যে হচ্ছে আপনার প্রথমটা সেটা হচ্ছে আপনি কিন্তু আপনার প্রেজেন্টেশন শুরু করার আগেই বা শুরুতে বলছেন আপনি যে একটা ইঞ্জিনিয়ার হিসেবে একটা ইমেজ দেখা, অ্যানালাইসিস করা আর মেডিকেল ডোমেন থেকে দেখা কিন্তু ডিফারেন্ট। আর হচ্ছে আপনি যখন নিজে নিজে লার্ন করছেন, মানে একদম ইনিশিয়াল অবস্থায় যখন ছিলেন, অথবা আপনি যখন এখন টিচ করেন স্টুডেন্টদেরকে, তো আপনি কিভাবে এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করছেন? ধরেন আপনি, আমার কাছে তো এখন মেডিকেল ইমেজ আর নর্মাল ইমেজ সেম, এখন আমি কিভাবে বুঝবো যে আমি কি কাজ করতেছি? এখন আপনি হয়তো আমাকে শেখাইতেছেন কি আইডিয়া, মানে ছোট ছোট
জিনিসগুলোকে আইডেন্টিফাই করা, এটা যেটা আমাদের হইতে পারে ব্লাড সেলের একটা প্রবলেম অথবা হচ্ছে টিউমার সেল, এটা আপনি আমাকে বলে দিতেছেন, কিন্তু আমি যেহেতু মেডিকেল ডোমেনের আমার কোনো নলেজ আমার কাছে নাই, তাহলে আমি কি করতেছি অ্যাকচুয়ালি সেটা তো আমি বুঝতেছি না। তখন আপনি এই জিনিসটা কিভাবে ডিল করছেন? প্রথম বিষয় হলো মেশিন লার্নিং, ডিপ লার্নিং, যেটাই বলি না কেন, আমরা যে ডোমেনে কাজ করতেছি ওই ডোমেন নিয়ে আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড নিয়ে বুঝতে হবে, ব্যাকগ্রাউন্ড নিয়ে জানতে হবে। এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই আর কি। আমি ব্রেন টিউমার নিয়ে কাজ করি, আলজাইমার্স নিয়ে কাজ করি, অথবা হোয়াট এভার, যে কোনো টপিক্স নিয়ে কাজ করি, আমাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমাদের অ্যানালাইসিস করতে হবে। কোনো কোনো ইয়া নাই, এটা করতেই হবে। এটা না করে আপনি কি করতে পারবেন না, পার হইতে পারবেন না। হ্যাঁ, আপনি এজ এন ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ থেকে একটা পিক্সেল ভ্যালু, ভক্সেল ভ্যালু অ্যানালাইসিস করতেছেন, ফাইন, কিন্তু কোন জিনিসটা এখানে অ্যানোমালি, কোন জিনিসটা কয় টাইপের ইমেজ হইতে পারে, কি কি অ্যানোমালি থাকতে পারে, কিভাবে জিনিসটা হয়, কিভাবে হ্যান্ডেল করে, আপনি ডাক্তার না হন, অ্যাটলিস্ট বেসিক ব্যাকগ্রাউন্ডটা আপনার থেকে জানতে হবে। অ্যাটলিস্ট বেসিক ব্যাকগ্রাউন্ড ওইটা না জানলে আসলে আপনার জন্য না। আপনি যেমন ফাইন্যান্স সেক্টরে কাজ করতে গেলে ফাইন্যান্সিয়াল বেসিক অ্যানালাইসিস যেমন জানতে হবে, তো সেম গোস টু মেডিকেল ইমেজ অ্যানালাইসিস করতে গেলে যেই পোর্শন নিয়ে, যেই এরিয়া নিয়ে কাজ করতেছেন, ওটা কোনো অল্টারনেটিভ নাই। অবভিয়াসলি আপনার থেকে ব্যাকগ্রাউন্ড জানতে হবে, ব্যাকগ্রাউন্ড নিয়ে জেনেই আপনার থেকে কি করতে হবে, আগাইতে হবে। আশা করি ভাই আপনি অন্যরকম পাঠশালা, আশিকুজ্জামান রাসেল ভাই আছে, উনার আমি খুব ভক্ত, ওনার ম্যাথমেটিক্যাল আর কি, ম্যাথমেটিক্স নিয়ে আমি ক্লাস করছিলাম, আপনারা হয়তো কেউ দেখে থাকতে পারেন। আশিকুজ্জামান রাসেল উনি হচ্ছে অন্যরকম পাঠশালায় এক সময় নিত, ম্যাথমেটিক্স এর ক্লাস নিত। সো তার ভিডিও গুলো এখনো আছে, এখনো আমি দেখি। আমি যখন এইচএসসি তে পড়তেছিলাম, এইচএসসি যখন পড়তেছিলাম আর কি, তখন এসএসসি পাস করিনি, তখন মানে এডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিয়েছিলাম, ওনার ভিডিও গুলো দেখছিলাম তখন থেকে। এরপর টিউশন তো শুরু করে বিভিন্ন রকম, এখনো পর্যন্ত ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন নিয়ে যখন কাজ করতে যাই, ওনার ভিডিও গুলো আমি একটু দেখি, পারমুটেশন কম্বিনেশন গুলো দেখি, ওনার বোঝানোর স্টাইলটা এরকম। আমি যেটা বলতেছি, উনি হচ্ছে ট্রিপল স্টুডেন্ট ছিল, তো ট্রিপল পরবর্তীতে গিয়ে উনি মানে নিউরো ইমেজিং নিয়ে কাজ করতেছে। আমেরিকার একটা ইউনিভার্সিটির, আমার নামটা মনে নাই, একটা ইউনিভার্সিটির উনি হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট অথবা অ্যাসোসিয়েট, এই দুইটা থেকে একটা প্রফেসর, উনি নিউরো ইমেজিং নিয়ে কাজ করতেছে। তো ওনার সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে, আই মিন থ্রু লিঙ্কডইন। তো উনি আমি যখন ওনাকে অ্যাপ্রোচ করছি এজ এন ওনার এখানে কাজ করার জন্য, উনি আমাকে বলছে, ভাই কিরকম নিউরো ইমেজিং নিয়ে আপনার কিরকম আইডিয়া আছে, নিউরো ইমেজিং এর স্ট্রাকচার নিয়ে, এটা নিয়ে আপনার কিরকম আইডিয়া আছে। হ্যাঁ, বিভিন্ন রকম কথাবার্তা এগুলা আমাকে জিজ্ঞেস করছে। আমি যে বলছি আমাদের যে এরকম আইডিয়া ছিল, টুকটাক যা আইডিয়া ছিল সেটা বলছি। মানে আমি এটা এই জন্য বললাম যে উনি ট্রিপলি ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাজ এন ইঞ্জিনিয়ার, পিওর ইঞ্জিনিয়ার, বোর্ড থেকে ট্রিপলি করছে, পরে গিয়ে উনি মাস্টার্স পিএইচডি করছে যা করার, ওখানে পরে গিয়ে উনি এখন কি করতেছে, এখন টিচার, এজ এ টিচার রিসার্চার হিসেবে কাজ করতেছে। উনি নিউরো ইমেজিং নিয়ে কাজ করতেছে এই আর কি। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। জি, আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এটা আমি জাস্ট ইউটিউবে এরকম একটা ভিডিও দেখছি, বা নর্মালি আমার ফিডস এরকম আসে যে আপনার হচ্ছে কোন একটা ফ্যাক্টরিতে মানুষ এখন, মানে যারা কাজ করে ওয়্যার হাউসে যারা কাজ করে, তাদের হেলমেট অথবা তার ক্যাপে একটা ক্যামেরা লাগানো থাকে, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে ট্রেন করার জন্য। ধরেন একটা ফ্যাক্টরিতে লোকজন কাজ করতেছে জামা কিভাবে কাটতে হয়, তো ওই ভিডিও দেখে দেখে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটাকে লার্ন করতেছে। একটা লোক কাটতে গিয়ে ভুল করতে পারে, ভুল করলে সে কিভাবে সেটাকে ঠিক করতেছে এটা সে লার্ন করতেছে। তাহলে আমাদের, মানে আপনি যেটা নিয়ে কাজ করতেছেন এই মুহূর্তে, এআই ইন হেলথ কেয়ার অথবা মেডিকেল, তো এখানে কিরকম কিছু হচ্ছে আপনার নলেজ মতো, যে আপনার ডাক্তাররা অপারেশন থিয়েটারে মাইনর অপারেশন হতে পারে, মেজর অপারেশন না হলেও, যে হচ্ছে আপনার ক্যামেরা দিয়ে সেই মুভমেন্ট গুলাকে ভিডিও করে এআই কে ট্রেন করতেছে, এবং ফিউচারে হয়তো ইনিশিয়ালি হয়তো মাইনর অপারেশন গুলো আপনার এআই দিয়ে করবে, ধীরে ধীরে হয়তো মেজর অপারেশনের দিকে যাবে। তো এই ধরনের কোনো কিছু আপনি জানেন বা এগোচ্ছে কিনা? এগোচ্ছে কিনা বলতে আসলে বাংলাদেশে আমি কখনো দেখিনি, শুনিও নি, কিন্তু ইউকে তে আমার একটা আপুর সাথে কাজ করার সুযোগ হয়েছিল। উনি ইউকে তে উনি ক্যান্সার প্রগনোসিস নিয়ে কাজ করতেছেন, ক্যান্সার ডিটেকশন নিয়ে কাজ করতেছেন। উনি হচ্ছে বায়োলজি ব্যাকগ্রাউন্ডেরই, বায়ো ইনফরমেটিক্স। তো উনার এখানে মানে ওনার ল্যাবটা হচ্ছে মানে কম্পিউটার সায়েন্স, বায়োলজি সব ব্যাকগ্রাউন্ডের মানুষজন আছে। ওনার একটা কমপ্লিট সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করছে, এজ এ বায়োলজি পার্সপেক্টিভ থেকেও, এজ এ কম্পিউটার সায়েন্স পার্সপেক্টিভ থেকেও। সো এখানে
ওনারা কাজ করতেছিল মানে ইমেজ টু ইমেজ রিগ্রেশন, আই মিন ইমেজ থেকে ইমেজ জেনারেট করে। আপনার মনে করেন আপনি ডে 1-এ আছেন, আপনার সেল, আপনার থেকে সেল আছে না, সেলের ইমেজটা একরকম পারফর্ম করতেছে। তারপর ডে 2-তে আপনার সেল, এই সেলটা ডে 3-তে এরকম একটা সেল তাই কিরকম হইলো, অথবা দেখা গেল ডে নাম্বার 35-এ গেলে অথবা ডে নাম্বার 365-এ গিয়ে সে কি করতেছে, ইমেজটা ক্যান্সার দেয়, ওই সেলটা ক্যান্সারে দেখা দিল। ওই রকম মনিটরিং গুলা করতেছে, টাইম সিরিজ অ্যানালাইসিস অফ ইমেজ, হ্যাঁ ওরকম কাজগুলা করতেছে, যেগুলো ইমেজ মানে আমার মডেলটাকে ট্রেন করাচ্ছে। তারা হ্যাঁ অবভিয়াসলি তারা এই হসপিটাল গুলোর সাথে কানেক্টেড হয়ে তারা কি করতেছে, কাজগুলা করতেছে। এখানে বাংলাদেশে আসলে ওই লেভেলের কাজ হইলেও হইতে পারে, কিন্তু আমার জানা নাই অন্তত। কিন্তু আমি যেটা দেখছি ইউকে তে আমার একটা কাজ করার সুযোগ হয়েছিল, ছোট একটা কাজ করার সুযোগ হয়েছিল, সেই সুবাদে আসলে জানি আর কি। তো আমি কনফিডেন্ট বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গায়, যেহেতু ইউকে তে হচ্ছে তার মানে অবভিয়াসলি ইউএসএ তেও হচ্ছে, হ্যাঁ বিভিন্ন জায়গায় ইন্টেলিজেন্স সিস্টেম ডেভেলপ করার জন্য কাজগুলো করতেছে। এটা তো গেলো মেডিকেল ইমেজিং এর ক্ষেত্রে। পাশাপাশি আমি দেখছি গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে আপনারা দেখবেন কোয়ালিটি অ্যানালাইসিসের জন্য ইমেজের কোয়ালিটি ইমেজ বলতেছি সরি, আই মিন যে গার্মেন্ট যেটা আছে গার্মেন্টের কোয়ালিটি অ্যানালাইসিসের জন্য, গার্মেন্টের বিভিন্ন ফেব্রিক ডিটেকশনের জন্য কিরকম সে কোয়ালিটি দিচ্ছে আর কি অ্যানালাইসিস করার সময় সে ওভাবে ট্রেন করাচ্ছে যে টপ গার্মেন্ট গুলা। টপ মানে বাংলাদেশে হচ্ছে কিনা আই এম নট শিওর, আসলে বাংলাদেশে হচ্ছে কিনা আমি শিওর না, তবে চায়নাতে হচ্ছে, চায়নাতে এটা হচ্ছে। আমি সুযোগ হয়েছে, এটা নিয়ে কাজ করার সুযোগ হয় নাই, কিন্তু দেখার সুযোগ হয়েছে। হ্যাঁ ভাইয়া এবার আপনার এই কোর্সটা কি আপনি মানে টোটালটা কি আপনি নিবেন, মানে আপনি কন্ডাক্ট করবেন? আমি পুরোটা নিব না, আমি একটা নির্দিষ্ট পোর্শন নিব। এখানে তো বিভিন্ন পোর্শন আছে, যে বিভিন্ন রকম এআই মডেলিং এর বিভিন্ন পোর্শন আছে, আমি একটা পোর্শন নিব, পুরো কোর্সটা আমি কন্ডাক্ট করবো না। এখানে আসলে আমাদের ভাই আছে, যে ফাহিম ভাই আছে, ফাহিম ভাই উনি ফিনল্যান্ডের একটা ল্যাবে কাজ করে কম্পিউটার ভিশনের উপর, ওনার পাবলিকেশন আছে সিবিপিআর এ। তো উনি ইয়া তো করবে, মানে কি উনিও একটা পোর্শন নিবে, ছোট একটা পোর্শন, আমিও একটা পোর্শন নিব, সালমান ভাই একটা পোর্শন নিবে আর কি। সালমান ভাই তো আশা করি আপনারা চিনেন সবাই আমাদের ইনোভেটিভ স্কিলস এর, তো উনিও একটা পোর্শন নেবে। আসলে মাল্টিপল পোর্শন আছে, একটা পোর্শন এক একজন নিবে এই আর কি। আপনার এই কোর্সটা টোটালটাই হচ্ছে আমার মাস্টার্স প্রোগ্রামের সাথে ম্যাচ করে, মানে আমার চান্স হয়েছে ফার্স্ট সেমিস্টার এনরোল হয়েছে, এখনো ভিসা হয় নাই। কোর্সটার নাম হচ্ছে আপনার মেডিকেল সিস্টেম ইঞ্জিনিয়ারিং, স্পেশালাইজেশন হচ্ছে এআই ইন হেলথ কেয়ার। তো আমি মেবি আপনার এই কোর্স থেকে হেল্প পাইতে পারি, মানে ডাইরেক্ট যেহেতু কানেক্টেড। ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে দেখা হবে, আপনারা এনরোল করলে ইনশাআল্লাহ দেখা হবে। ইনশাআল্লাহ। আচ্ছা থ্যাংক ইউ। আতিকুর রহমান ভাই, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া। ভাই আমি হচ্ছে মাইক্রোবায়োলজি ব্যাকগ্রাউন্ডের, তো আমার হচ্ছে ওই মাইক্রোস্কোপিক ইমেজ নিয়ে কাজ করার খুব ইচ্ছা আছে, মানে মাইক্রো অর্গানিজমের। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেকেন্ডারি ডাটা মানে খুব কম অ্যাভেলেবেল। তো সেক্ষেত্রে আপনার কি এমন কোনো সোর্স জানা আছে যেখান থেকে সেকেন্ডারি ডাটা, এরকম মাইক্রোস্কোপিক ইমেজের সেকেন্ডারি ডাটা পাওয়া যেতে পারে? প্রথম বিষয় হচ্ছে আপনি মাইক্রোস্কোপিক ইমেজ নিয়ে কাজ তো অবভিয়াসলি হয়েছে, রাইট? জি ভাইয়া হয়েছে। হ্যাঁ, কাজ যেহেতু হয়েছে, আপনি প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনি ওদের যে কাজগুলো হয়েছে এগুলোকে সর্ট আউট করেন। আই মিন কি কি কাজ হয়েছে এটা নিয়ে সর্ট আউট করেন। সর্ট আউট করার পর আপনি ইয়াগুলা নেন, কি বলে পেপার গুলা নেন। পেপার গুলোতে অথর গুলাকে আপনি মেইল করেন। হ্যাঁ, অথরের মেইল করার সময় আপনি কিছু যদি মনে না করেন, আপনি কোন ইউনিভার্সিটি থেকে? ভাইয়া আমি হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনি জানেন আপনার কনসার্ন যে আপনার যে প্রফেসর আছে, আই মিন সুপারভাইজার যিনি আছে, ওনাকে সিসিতে রেখে আপনার যে ইনস্টিটিউশনাল যে মেইল আছে ওই মেইল দিয়ে প্রপারলি যেভাবে একাডেমিক্যালি যেভাবে অ্যাপ্রোচ করে ওই অ্যাপ্রোচ করে আপনি অথরগুলোকে মেইল করেন। আই এম ড্যাম শিওর আপনি ডাটাগুলো পাবেন। হ্যাঁ, মোটামুটি যদি না কোনো সমস্যা হয়, ওরা যদি কোনো প্রোডাক্ট ডেভেলপমেন্ট ফিজে না থাকে তাহলে ডাটা সেটটা দিয়ে দেয়। আমার ক্ষেত্রেও আমি অনেক ডাটা সেট পাইছি, এইটা সেম কাজটা করে অনেক ডাটা সেট পাইছি আপনি ভাবে। আর সেকেন্ডারি ডাটা সেটের জন্য বিভিন্ন আইট্রিপল ডাটা পোর্ট হতে শুরু করে বিভিন্ন জায়গায় একটু সার্চ করেন, এটা তো আছে। কিন্তু যদি একদম ডাটা সেট নাই থাকে তাহলে এই কাজটা করেন, যেটা ওই যারা পাবলিশ করছে অলরেডি তাদের রিসার্চ ওয়ার্ক গুলা, ওখানে আসলে আপনি ওদেরকে মেইল করেন। বেসিক্যালি চেষ্টা করেন হচ্ছে করেসপন্ডিং অথর অথবা ফার্স্ট অথর, এই দুইজনকে
মেল করতে। এখানে আসলে অনেকজন অত থাকে, তো চেষ্টা করবেন হচ্ছে করেসপন্ডিং আর ফার্স্ট অথর এই দুজন থেকে একজনকে মেল করতে অথবা দুজনকে মেল করতে, এই আর কি। দুজনকে একসাথে মেলে রাখলেন করলেন, কিন্তু বাকিদের আসলে মেল করে লাভ হবে না আর কি। আপনি অন্যদের মেল করেন না, হয় করেসপন্ডিং অথর অথবা আপনি চেক করেন করেসপন্ডিং অথর কে আর ফার্স্ট অথর কে। প্রথমে যে থাকে সে ফার্স্ট অথর, আর একজন থাকে করেসপন্ডিং অথর। এই দুটা বললাম, কিওয়ার্ড দিয়ে একটু সার্চ করে কিভাবে করেসপন্ডিং অথর, করেসপন্ডিং অথবা ফার্স্ট অথর, এই আর কি। আচ্ছা ওকে। আচ্ছা জয় সরকার ভাই, আপনি বলেন। ভাই আরেকটা মানে অফ টপিক একটা কোশ্চেন ছিল যে আমি যেহেতু সিবিপিআর এন্ড ডিপ লার্নিং এর ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতেছি, সিএসসি স্টুডেন্ট হলেও, আচ্ছা এই টপিকের উপর বা এই মানে এটার উপর কি আমাদের কোনো ইন্টার্নশিপে ম্যানেজ আছে, এরকম কোনো সোর্স আপনার কি জানা আছে? এরকম কিছু যদি আপনি জানা থাকলে যদি একটু কাইন্ডলি শেয়ার করতে। ইন্টার্নশিপ আমরা একটু মানে ইন্টার্নশিপ বলতে আসলে মানে এই টপিকসে বা এই টপিকস গুলো নিয়ে কাজ করা যায়, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে বিভিন্ন রকম কাজ জি ভাই। করা যায়। বিভিন্ন রকম ল্যাব গুলো আমি দেখি, যেমন আমি ফেসবুকে বিভিন্ন রকম এলিট রিসার্চ ল্যাব একটা আছে, বিভিন্ন রকম আরো অনেক অনেক ডাইভার্স রিসার্চ ল্যাব আছে। এটা তো গেল হচ্ছে বাংলাদেশি কথাবার্তা। পাশাপাশি বাইরের দেশে যে ইন্টারন্যাশনাল কিছু অর্গানাইজেশন আছে আর কি, ইন্টারন্যাশনাল বেশ কিছু অর্গানাইজেশন আছে যারা আসলে যে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কি করে আপনার, তারা রিক্রুট করে। তো ওগুলার প্রসেস হচ্ছে আসলে লিঙ্কডইন থেকে কি করা, মানে অ্যাপ্রোচ করা। তো ওটার জন্য আসলে একটু কোয়ালিফাইড হইতে হয়। কোয়ালিফাইড বলতে কিরকম, আপনি যে ফিল্ডে রিসার্চ করতেছেন ওই ফিল্ডে আপনার থেকে অ্যাটলিস্ট একটা জার্নাল পাবলিকেশন থাকলে, পাশাপাশি আপনার আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি থাকলে, আর মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ম্যাথমেটিক্স। আমি যতই মেডিকেল ইমেজিং নিয়ে এত কথাবার্তা বলি না কেন, যে ম্যাথমেটিক্সে ভালো তারে আসলে অনেক বেশি প্রেফার করে, অনেক অনেক বেশি প্রেফার করে। আপনি দেখবেন হচ্ছে এন্ড অফ দা ডে গিয়ে ম্যাথমেটিক্সে আপনি যদি ভালো হন, তাহলে আপনি অ্যালগরিদম গুলা নিয়ে ভালো কাজ করতে পারতেছেন। সো আপনি মেডিকেল ইমেজিং বলেন আর যে কোনো ইমেজিংই বলেন, আপনি ম্যাথমেটিক্স তো যদি মানে পিউরলি মেশিন লার্নিং, ডিপ লার্নিং, আই মিন মেডিকেল ইমেজ অ্যানালিসিস, যত হেলথ সায়েন্স যত কিছু বলেন না কেন, আপনি যদি ম্যাথমেটিক্স দিয়ে ভালো একটা দখল থাকে, তাহলে এই ফিল্ডে আরো আপনি শাইন করতে পারবেন। এটা হচ্ছে মূল বিষয়, আশা করি বুঝতে পারছেন। জি ভাই, জি। ঠিক আছে তাহলে। আচ্ছা এখানে কিছু চ্যাট বক্সে কিছু দেখতেছি, ফিউচারে ভাইয়া মেডিকেল ডোমেইনে হায়ার স্টাডিজ আর অপরচুনিটি। ও মেডিকেল ডোমেইনে হায়ার স্টাডিজ অপরচুনিটি অনেক অনেক অনেক। এখন বর্তমানে মেডিকেল এআই নিয়ে প্রচুর প্রচুর কি হচ্ছে, ফান্ডিং আছে। মানে লিঙ্কডইনে গেলে 10টা পোস্ট দেখলে 8টা পোস্টই এখন আমি দেখি হচ্ছে মেডিকেল ইমেজিং নিয়ে, মানে ইমেজিং এর ক্ষেত্রে 8টা পোস্টে বিভিন্ন নিউরো ইমেজিং নিয়ে কাজ করা, ক্যান্সার, চেস্ট, বিভিন্ন রকম কাজ করবে অনেক অনেক। তো কেরিয়ার পার্সপেক্টিভ হিসেবে কেমন হবে সেটা বাইরের দেশে আছে, বাংলাদেশে ডিরেক্ট এআই নিয়ে আর গবেষণা নাই আর কি। এটা নাই, মানে ডিরেক্ট আই মিন এআই বলতে বুঝাচ্ছি মেডিকেল এআই নিয়ে আসলে তেমন একটা নাই। এটা মানে মানতে হবে, কিছু করার নেই। বাইরের জন্য আছে, বাইরের জন্য আপনি পাবেন। আর আপনি যখন আসলে মেডিকেল ইমেজ অ্যানালাইসিস করতে পারবেন, অন্য ইমেজের অ্যানালাইসিস করতে পারবেন, এটা সমস্যা নেই। তবে কম্পিউটার ভিশন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবেন, এটা সমস্যা নাই। বাংলাদেশে অনেকগুলো ওপেনিং আছে, ডিরেক্ট মেডিকেল এআই নিয়ে নাই, কিন্তু অন্য পোর্শনে কাজ করতে পারবেন। তো আপনি যদি মেডিকেল ইমেজ অ্যানালাইসিস করতে পারেন, অন্য ইমেজ অ্যানালাইসিস করতে পারবেন, এটা নিয়ে কোনো ইয়া নেই। হ্যাঁ, ফাস্ট ট্রেনিং অন জিপিইউস, রাইট রাইট, জিপিইউ দিয়ে ফাস্ট ট্রেনিং হয়। আচ্ছা আমার সম্পর্কে যদি বলছি, আমি হচ্ছি মোহাম্মদ তানভীর। আমি ব্যাচেলার, আমি চট্টগ্রাম থেকে বলছি। না আমি ইনোভেটিভ স্কিলসে কাজ করি, আমার হোম টাউন চট্টগ্রাম আর কি। আমি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং, ওখান থেকে আমি ব্যাচেলর করছিলাম ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আমি পিইউসিএসসি কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের না, আমি হচ্ছে ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং থেকে পড়াশোনা করছি। এরপর আমি মাস্টার্স করছি হচ্ছে চুয়েট থেকে, চিটাগাং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে। মাস্টার্স করার পর এরপরে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি প্রিন্সেস নোরা বিনত আব্দুল রহমান ইউনিভার্সিটি, আর হচ্ছে এই আর কি, এই দুই জায়গায় কাজ করছি। পাশাপাশি আরেকটা স্টক ব্রোকারেও কাজ করছি, বিভিন্ন রকম মাল্টিপল জায়গায় কাজ করছি। তবে লং টাইমে আসলে আমি ওই সৌদিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছি, ওদের একটা মেডিকেল এআই রিলেটেড একটা প্রজেক্ট। এটা আসলে যেহেতু ফান্ডেড প্রজেক্ট সেজন্য আর কি। সো এই আর কি, আমি ওখানে কাজ করতেছি। আর পাশাপাশি আমি ইয়াতে আছি, ইনোভেটিভ স্কিলস আছি। ওটা আসলে রিমোট, রিসার্চ অ্যাসিস্ট্যান্টের পোর্শনটা হচ্ছে রিমোটলি। তো আমি এখানে ইনোভেটিভ স্কিলস আছি। আসলে ওই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পোর্শনটা ইনোভেটিভ স্কিলস এর থ্রু দিয়ে, মানে ওখানে কোলাবোরেশন আর কি। তো এখানে এআই ইঞ্জিনিয়ার হিসেবে আছি, এআই প্রোডাক্ট ডেভেলপমেন্টেও কাজ করতেছি টুকটাক, আর এজ এন ইনস্ট্রাক্টর হিসেবেও কাজ করছি আর কি।
এই আর কি মাল্টিপল ডোমেন না মাল্টিপল রোলে কাজ করতেছে। আমার সবকে থ্যাংক ইউ চঞ্চল ভাই। আচ্ছা, এজ এ থার্ড ইয়ার স্টুডেন্ট, থার্ড ইয়ার সিএসসি স্টুডেন্ট, আই এম নট এক্সপ্লিসিটলি ফ্লুয়েন্ট উইথ এটা কি ইমেজিং ইমেজিং হতে পারে, ইমেজিং টার্মস, জাস্ট এ ভেরি বেসিক নলেজ ফ্রম এ ফিউ কোর্সেস ইন দ্য আপকামিং কোর্স সুইটেবল ফর মি। ইয়া অবশ্যই স্ক্র্যাচ থেকে শুরু হবে, স্ক্র্যাচ থেকে। আর সামনে যে কোর্সগুলো আছে কোর্সগুলো আসলে স্ক্র্যাচ মিনস একদম ইয়ার থেকেই। আমাদের একটা কোর্স আছে যেটা হচ্ছে কম্পিউটার ভিশন, পিউরলি কম্পিউটার ভিশন, ওখানে একদম পাইথন থেকে স্টার্ট করা হবে। মেডিকেল ইমেজিং এর যে কোর্সটা ওখানে ইমেজ প্রসেসিং থেকে শুরু করা হবে, একদম বেসিক। মনে করেন আপনি কিছু জানেন না, একদম কিছু জানেন না, মানে জাস্ট ইন্টার পাস এরকম আসলে করতে করা যায় আর, মানে এটা পেপার না, জাস্ট বেসিক ম্যাথমেটিক্স। হ্যাঁ, সামনে গিয়ে ইন্টার পাস হলো হয় না, সামনে গিয়ে যখন অ্যালগরিদম নিয়ে অ্যানালাইসিস করা হয় এটা ম্যাথমেটিক্স জানা লাগে। ম্যাথমেটিক্স না জানলে আমরা যতই বলি না কেন ম্যাথমেটিক্সকে আমরা ইগনোর করতে পারি না। কম্পিউটার ভিশন বলি, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এগুলোর ক্ষেত্রে ম্যাথমেটিক্সকে আমরা কখনোই ইগনোর করতে পারবো না। এই আর কি। ঠিক আছে, আপনাদের যদি কারো কোনো স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ড, স্ট্যাটিস্টিক্স ম্যাথমেটিক্স অলওয়েজ বস, স্ট্যাটিস্টিক্স অলওয়েজ বস, এটা নিয়ে কোনো ইয়া নেই। কারণ আমরা মডেলিং করতে গিয়ে স্ট্যাটিস্টিক্স এর অনেক 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 টার্ম পাবো যেগুলা যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করে আসছে ওদের জন্য এগুলো খুব ওরা ইজিলি কি করতে পারবে, এটা নিয়ে ডিল করতে পারবে। স্ট্যাটিস্টিক্স ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা এই দুইটা ব্যাকগ্রাউন্ড থেকে আসবে তারা একটা এক্সট্রা ফ্যাসিলিটি পাবে, মানে একদম এক্সট্রা একটা ফ্যাসিলিটি পাবে। এটা আসলে মানে স্ট্যাটিস্টিক্স এর জন্য ডাটা সায়েন্স একদম ওতপ্রোতভাবে জড়িত এরকম আর কি। স্ট্যাটিস্টিক্স আর ম্যাথমেটিক্স এই দুই ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসবে, বাকিরা যে পারবে না বিষয়টা এমন না, কিন্তু এই দুই ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসবে তারা একটু অ্যাডভান্টেজ পাবে বিভিন্ন জায়গায়। যেমন আমরা ব্যাক প্রপাগেশন থেকে শুরু করে বিভিন্ন রকম ম্যাথমেটিক্স গুলো যখন দেখি, সে তো আসলে ম্যাথমেটিক্স করতে করতেই অভ্যস্ত, তো তার জন্য আসলে বিষয়গুলো অনেক সোজা কম্পারেটিভলি বাকিদের থেকে, এটা আমি বিশ্বাস করি। সো স্ট্যাটিস্টিক্স ম্যাথমেটিক্স তারা একটু অ্যাডভান্টেজ পাবে আর কি। আচ্ছা, হাত তুলছিলেন আচ্ছা চঞ্চল ভাই, জি বলেন ভাই। চঞ্চল ভাই বলতো। ভাই আপনার যে হচ্ছে হ্যাঁ ভাইয়া বলেন, আপনার কথা এতক্ষণ শোনা যায় না। আচ্ছা ভাই, আমি বলতেছিলাম যে হচ্ছে আপনাদের যে কোর্সটা মূলত এটা কি টোটালি একাডেমিক পারপাসে হবে না এটার সাথে মানে রিসার্চ পারপাসেও হবে, যেটা মানে ও আচ্ছা, রিসার্চ পারপাস, জার্নাল পেপার, হ্যাঁ একাডেমিক পারপাস আর রিসার্চ পারপাস সেম জিনিসই। এটা রিসার্চে মানে দুইটাই সেমই। একাডেমিক্যালি আমরা রিসার্চ দুইটা সেম ভাবেই বুঝি, আলাদাভাবে বুঝি না আর কি। সমস্যা নাই, যারা রিসার্চ করতে চায় তাদের জন্য এটা অবশ্যই ওয়েলকাম। এটা তারা এটা নিয়ে কাজ করতে পারবে। থিওরি বোঝা লাগে, ম্যাথমেটিক্স আছে, কোডিং আছে, এখানে পাইথনটা যেহেতু আমরা পাইথন কন্ডাক্ট করবো, পাইথনটা জানা লাগবে। পাইথন বেসিক জানলেই চলে, পাইথন আর খুব ইজি ল্যাঙ্গুয়েজ। আমার এইদিকে কাজ করার কিছুটা অভিজ্ঞতা আছে। আর একটা প্রশ্ন ছিল যে আপনাদের এখানে মানে এটার থ্রুতে ধরেন আরো কাজ করার সুযোগ বা জব না হলেও রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে বাইরে কোনো মানে কাজ করার সুযোগ এরকম হবে কি না, এরকম বাইরে কাজ করার অজস্র সুযোগ আছে, সেটা হচ্ছে ডিপেন্ড অন ইউ, আপনি কতটুকু আসলে কি এক্সপার্ট। এটা আসলে ডিপেন্ড, মানে এটা আসলে অবশ্যই ভাগ্য, এটা ম্যাটার করে, আমি এটা বিশ্বাস করি। বাকিদের কথা জানি না, আমি বিশ্বাস করি ভাগ্য ম্যাটার করে। কিন্তু যে বললাম এক্সপার্ট, একটু শুরুর জন্য কিছু দিক নির্দেশনার প্রয়োজন, যে আসলে একাকি এটা টাফ আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি। রাইট আপনি শুরু করতে পারেন, আমাদের সাথে শুরু করতে পারেন এজ এ কোর্সে, পাশাপাশি সেলফ স্টাডিও করতে পারেন। সেলফ স্টাডি করলে প্রথমে পাইথন শিখতে হবে, তারপর ইমেজ প্রসেসিং শিখতে হবে, তারপর মডেলিং সম্পর্কে জানতে হবে আর কি। আপনি এটা করতে পারেন। আপনি এই কোর্সে যে করতে হবে বিষয়টা এমন না, এই কোর্সে আপনি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারেন। সেলফ লার্নিং করলেও করতে পারেন। সেলফ লার্নিং আপনি ইউটিউবে চমৎকার কিছু প্লেলিস্ট আছে, ইউটিউবে আপনি ক্যাম্পাস এক্স কে ফলো করতে পারেন, আমি ফলো করছি অনেকবার, তো ভালো পাইছি। ক্যাম্পাস এক্স আছে, তারপর কোড বেসিক্স আছে, আরো অনেকগুলো আছে, কৃষ্ণায়ক আছে,
হ্যাঁ, আমি খান একাডেমি থেকেও পড়ছিলাম, খান একাডেমি থেকে ম্যাথমেটিক্স গুলা পড়ছিলাম। স্ট্যাটিস্টিক্স এর জন্য আইআইটির একটা প্লেলিস্ট দেখছিলাম, স্ট্যাটিস্টিক্স এর জন্য আইআইটির একটা প্লেলিস্ট। আইআইটির একটা প্লেলিস্ট দিয়ে আমি পুরো স্ট্যাটিস্টিক্স পার্টটা কভার করছিলাম। তারপরে এমআইটির একটা প্লেলিস্ট দিয়ে আমি ডিপ লার্নিং পার্টটা দেখছিলাম। তারপর পাশাপাশি ক্যাম্পাস এক্স, মানে ডিপ লার্নিং পার্টটা আমি দুইটা কম্পারেটিভ মানে প্যারালালি দেখছি। এটা হচ্ছে এমআইটিটা দেখছি, পাশাপাশি ইয়ারটা দেখছিলাম, ক্যাম্পাস এক্সেরটা দেখছিলাম। ক্যাম্পাস এক্সেরটা হচ্ছে ব্যাটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ভাষাগত আর কি। বেসিক্যালি যখন প্রথম ছিলাম তখন এত ইংলিশ বুঝতাম, কিন্তু ওই লেভেলে বুঝতাম না আর কি, সেজন্য ক্যাম্পাস এক্সও দেখতাম। তো ক্যাম্পাস এক্স দেখছি, কৃষ্ণায় কোনো ভিডিও দেখছিলাম, এমআইটি দেখছিলাম, আইআইটির কিছু ভিডিও আছে, আইআইটি ভিডিও দেখছি। পাশাপাশি আমি ইউডেমিতে একটা কোর্স পারচেজ করছিলাম, ইউডেমিতেও করছি। আর আমি এখানের স্টুডেন্ট, আই মিন আমি কম্পিউটার ভিশন ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট এই ইনোভেটিভ স্কিলসে, তো ওইটাও করছি। মাল্টিপল জিনিস থেকে সব জায়গায় সবকিছু 100% কমপ্লিট করতে পারছি বিষয়টা এমন না, ওখান থেকে সব জায়গা থেকে কিছু কিছু নলেজ আমি পাইছি। তো এখান থেকে পরবর্তীতে গিয়ে নিজে কিছু কাজ করার চেষ্টা করছি। আর আসলে কাজ মানে শিখে কেউ করে না, করতে করতে শিখে, ট্রায়াল এন্ড এরর বেসিসে কাজ করা হয় আর কি। মানে এমন না যে কেউ সব শিখে তারপর কাজ করে, বিষয়টা এমন যে আপনি মানে কাজ করতে করতে শিখেন। একটা কাজ শুরু করে দেন, যে জিনিসটা ব্লক হয়ে আছে ওই জিনিসটা শিখেন, তারপর আবার করেন, আবার ব্লক হবে, আবার করেন, বড় ভাইদের হেল্প নেন, ইউটিউবের হেল্প নেন, অনেক সোর্স আছে। এখন তো সোর্সের অভাব নেই আসলে। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, আচ্ছা জাহিদ ভাই আছেন? আচ্ছা ভাই তো লিভ করছেন। হ্যাঁ ভাই আচ্ছা, জি ভাইয়া শোনা যাচ্ছে। হ্যাঁ সালাম ভাই। ভাই আমি জি একটু ভাইয়া। জানতে চাচ্ছিলাম যে আসলে কোর্স শুরু করার আগে মেশিন লার্নিং, ডিপ লার্নিং এর বেসিকটা আসলে জানাটা কতটা জরুরি, মানে এই সম্বন্ধে নলেজটা কতটা জরুরি কোর্স যদি মানে এই কোর্সটা করে, মানে আপনি যদি চিন্তা করতে চান এই কোর্সটা করতে গুলো লাগবে কিনা, লাগবে না, কারণ এখান দিয়েই বেসিক দিয়ে শুরু হবে, বেসিক দিয়ে তো শুরু হবে, তো আর নতুন করে দরকার মানে আপনার থেকে এই কোর্সটা করার জন্য আগে বেসিক মানে মানে কি বলে ওই যে প্রিমিটিভলি এটা লাগবে না আর কি, এটার জন্য এটা ম্যান্ডেটরি কিছু না, প্রিরিকুইজিটস না আর কি। তা আপনি এখানে বেসিক থেকে শুরু হবে, তো বেসিক এখান থেকে শিখবেন। না আপনি যদি চান তো শিখতে পারেন, কিন্তু এমন না যে এখানে এটার জন্য লাগবে, এটার জন্য কিছুই লাগবে না, এটার জন্য আপনার বেসিক এজ এ হিউম্যান কমন সেন্স লাগবে, এতটুকু। কমন সেন্স যত বেশি ভালো তত। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। আমরা সবার যদি আর কারো যদি এমন কোনো কোশ্চেন না থাকে আমরা তাহলে আজকের মতো শেষ করি আর কি। ঠিক আছে, সবাই যদি কোর্সে এনরোল হন অবশ্যই দেখা হবে, না হলেও সমস্যা নাই। আপনারা আমি তো আসি ইনোভেটিভ স্কিলসে, আমাদের অফিসেও আসতে পারেন, আমাদের বনানী অফিসেও আসতে পারেন, আমি বনানী অফিস করি, আর পার্সোনালি কথা বলতে পারেন। আর আমার এখানে আছে, আমার কন্ট্যাক্ট ইয়াতে আছে, হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন, অথবা জাওয়াদকে বললে জাওয়াদও প্রোভাইড করে দিবে। কোর্স এনরোল হইলে আমরা বিভিন্ন রকম এক্সট্রা কিছু দিব, বিষয়টা এমন না, মানে আই মিন আপনারা মডিউল অনুযায়ী বেশ কিছু পাবেন, আমাদের সাথে কথাবার্তা বলবেন, এই আর কি। সবকিছু মিলাই একটা স্ট্রাকচার, মানে একটা সিকোয়েন্সিয়াল গাইডলাইন পাবেন, এতটুকু। কিন্তু আমি এটা বলবো না যে অনলাইনে কিছু নাই, অনলাইনে অনেক কিছু আছে, ফ্রিতে অনেক কিছু আছে। তবে সেলফ লার্নিং আসলে বিষয়টা একটু টাফ, সত্যি কথা বলতে টাফ আসলে এটা আর কি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আজকের মতো আমরা শেষ করছি।